বর আমার থেকে 15 বছরের বড়, তো ফলে অগ্নি না আমাকে অনেকটা মানুষ করেছে। প্রতিষ্ঠিত বর ছিল, তাই জন্য নিজের দোকান করেছে করেছে। কিন্তু আমি তাদের না একটা কিরকম কষ্ট লাগে। মাকেও আমি, মা দুর্গাকেও বলি যে আমি এত পরিশ্রম, আমার সবটা জলে, মানে আমার এতটা স্ট্রাগল কেউ দেখেনি। যে করো বা ইউ করুক, আমাকে বড়লোক হতেই হবে। আমি অনেক ছোট বয়স থেকে রোজগার করি। মনে আছে প্রথম মাইনে টেনে বাবাকে দিয়েছি, ওই যে খাবার টাকাটা হয়ে গেল। তারপর থেকে ওই যে রোজগারের একটা আনন্দ, এই যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, এটা নয় যে আমি অগ্নিদেবকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করেছি। তাহলে যদি করতাম, আমার দাদা আর আমার স্বামীর দুজনের নামকরা প্রোডাকশন হাউস কলকাতা শহরে, আমি একটা ছবিতেও ওদের কাজ করিনি। এই যারা বলে না নিন্দুকেরা যে মেয়েদের, একটি মেয়ে কোনো কম্প্রোমাইজ না করে নিজে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা না মেনে নিতে এখনো আমাদের বাঙালি সমাজের অসুবিধা আছে। আমার কপালে ছিল ভোগান্তি, হলো। যারা ট্রোলার তাদের কাছে না আমার একটা প্রশ্ন, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি? যখনই কাউকে জাজ করবেন না, একবার জিজ্ঞাসা করবেন যে আমি মানুষটা কাল যদি এরম করে উবে যাই, পৃথিবীটা সেম সঙ্গে চলবে। আমি একটা রান্নাকে যেভাবে দেখাতে চাই, বা যেভাবে একটা এপিসোডে দুটো রান্না দেখানো, ওইটা না আমার ঠিক ভালো লাগছিল না। অগ্নিদেবের সাথে আমার সম্পর্কটা, আই এম ভেরি লয়াল, I can fall in love, but I'll never walk away. আমি কোনোদিনও যাকে তোমার হাতটা ধরেছি মানে এটাই, এমন নয় যে অন্য কোনো রিপোর্টারকে দেখে আমার ভালো লাগবে না বা অ্যাপ্রিসিয়েট করবো না, খুব ভালো, এই দেখ ও কি ভালো, কিন্তু আমি তোমার হাতটা ধরেছি মানে তোমার সঙ্গে। এটা আমার জি বাংলার প্রতি খুব ছিল, যার জন্য আমি অন্য কোনো চ্যানেলের কথা ভাবতেই পারিনি কোনোদিন। বুকের বাঁদিকে তো একটু চিনচিন হয় যখন আমার বান্ধবীকে আমি দেখি। আমি জি বাংলা রান্নাঘর দেখি না, জি বাংলাকে সোশ্যাল মিডিয়া আমি আনফলো করে দিয়েছি। এই যে যেসব শুভ অশৌচ মেয়েরা রান্না করবে না, বা এই যে প্রেগনেন্সির সময় পুজোর কাজ করতে পারবে না, এইগুলো কেন হয়েছিল? স্ত্রী আচার, এগুলো আমাদের শাস্ত্রে বিধান নেই, এগুলো সব স্ত্রী আচার মেয়েরা মেয়েদের রক্ষা করতে বানিয়েছে। কারণ খুব কুৎসিত লাগে যে তোমার কত টাকা আছে তুমি লোককে দেখাচ্ছ, এটার মধ্যে কোনো শিল্প রুচি, কোনো রকম সেন্স অফ এস্থেটিক্স নেই। আর মাত্র কয়েকটা দিন বাকি, বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজো আসছে, মনটা ভীষণ আনন্দে ভরে উঠেছে সকলের। এই সময় আমাদের প্রত্যেকের একটা বাঙালিয়ানার প্রতি ভীষণ আকর্ষণ জাগে। দুর্গাপুজো মানে শাড়ি, দুর্গাপুজো মানে সিঁদুর খেলা, দুর্গাপুজো মানে পেট পুজো, এই সবকিছু মিলিয়ে এই বাঙালির পুজো একটা অন্য মাত্রা পায়। আজকে আমরা এমন একজন বাঙালিকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি কিন্তু রাধা থেকে শুরু করে চুল বাঁধা সবকিছুতেই একা হাতে সামলান। একদিকে তার বাড়ির পুজো তিনি সামলান একা হাতে, অন্যদিকে অভিনয়, তার পাশাপাশি বিজনেস। তো বুঝতেই পারছেন যে এক দশভুজা বাঙালি নারী যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত, তিনি আমাদের অত্যন্ত পরিচিত। রান্নাঘরে তার হেসেলে আমরা প্রতিদিন পৌঁছে যাই। সুদীপাদি, নমস্কার। ইমেজ বেঙ্গলে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সাথী, অনেক ধন্যবাদ। আর দেখো তোমার আমার আজকে শাড়িটাও মিলে গেছে প্রায়, আমার ভীষণ ভালো লাগছে। তুমি আজকে ফাইনালি আমাদের আড্ডাটা হচ্ছে, এবং তুমিও ব্যস্ত, আমরা একে অপরের ইয়েটা বুঝি, ভাইবটা যে কি অসুবিধা হতে পারে। তো সেই তার মধ্যেও যে আমরা আড্ডা দিতে পারছি একটু চা খেতে খেতে, না কফি খেতে খেতে, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সুদীপাদি, টাইম দেওয়ার জন্য বিভিন্ন ব্যস্ততার মধ্যে। এবং এখন তো দুর্গাপুজো, তো দুর্গাপুজো মানে প্রচুর ব্যস্ততা, কারণ আমি জানি যে তোমার বাড়িতে দুর্গাপুজো হয় এবং তার পাশাপাশি তোমার এখানে যে সুদীপা স্টোর, সেখানে আমরা থাকতে থাকতেই কাস্টমারের আনাগোনা চলছে, তারপর তোমার ডাবিং চলছে, তোমার অন্যান্য কাজ আছে, অন্যান্য শুটিং চলছে। তো সব মিলিয়ে তোমাকে থ্যাংক ইউ যে তুমি আমাদের টাইম দেওয়ার জন্য। আসলে আমি তোমার সঙ্গে আড্ডা দেবো বলে না খুব অধীর আগ্রহে ছিলাম, কেন তুমি যখন আমরা দুজন যখন ফোনে কথা বলছিলাম তখন না তুমি এত সুন্দর করে কথা বলো। আসলে আজকাল কি বলবো, রিপোর্টিংই বলো বা এফএম শুনি, যে আমি ভীষণ শুনি, আমার এফএম শুনতে ভালো লাগে, গাড়ি চালাই যখন এফএম চলে। তো আমার না আজকাল এই বাংলা ভাষাটা কিরকম যেন মনে হয় শব্দ চয়নে যেন কোথাও আমাদের
ঘাটতি পড়েছে। বাংলা কথা পুরোটা একটা সেন্টেন্স, গোটা বাংলা, এই যে এখন আমি সেন্টেন্স বললাম, সেরকমই তোমার কথা শব্দচয়ন এত ভালো যে আমার খুব ভালো লেগেছিল, যে এর সঙ্গে কবে আড্ডা দেবো। থ্যাংক ইউ সুদীপাদি। আলটিমেটলি আমরা আড্ডা এসেছি, তো আজকে আমরা অনেক কিছু আড্ডা দেবো, কথা বলবো, এবং সব থেকে বড় কথা তোমার সঙ্গে পুজোর ঠিক আগের মুহূর্তে তুমি কিভাবে পুজো কাটাচ্ছ বা কাটাবে সেটা শেয়ার করবো, এবং তার পাশে তোমার ছেলেবেলার পুজো সেটাও আমরা শেয়ার করবো। আমরা জানি তুমি না দশভূজার মতো, বিকজ তুমি কিন্তু মানে আমি এটা জানি তুমি সবকিছু একা হাতে সামলাও, আর আমি নিজে বুঝি যে যে সমস্ত মহিলারা এইভাবে একা হাতে সামলায় তাদের ঠিক কতটা চ্যালেঞ্জ নিতে হয়। তো বাস্তবিক জীবনে আমাদের প্রত্যেকের চাপ বাড়ছে, তো তোমার কাছে একটু শুনবো যে এই যে চাপ, কাজ, পরিবার, এই টোটাল ব্যাপারটাকে তুমি একদম একা হাতে সামলাও কি করে, সবার আগে সেটা বলো, মানে সেই টিপসটা কি, এত এনার্জিটা পাও কোথা থেকে? এনার্জি যে সারা বছর আমি পাই এমনটা নয়, মা যখন আসেন তখন কি করে যে প্রত্যেক বছর কিন্তু আমি লক্ষ্মী পুজোটা কেটে গেলে তারপর আবার আমি নিজের আমিতে ফিরি, আর তখন আমি নিজেকে জিজ্ঞাসা করি কি করে হলো, কি করে করলাম। তো মা কোথাও যেন আমাকে দিয়ে করিয়ে নেন, এবং মা যে আসছে আমাদের জন্য, তো দুর্গাপুজো মা এসে গেলে মানে পঞ্চমীতে বরণের পর থেকে আমার মনে হয় এই পঞ্চমী আরেকটা তুড়ি, ওই যে সেই হাতে হাতে তালি, নবমী হাতে হাতে তালি, নবমী, আমি সপ্তমী অষ্টমী কোথা দিয়ে কেটে যায় আমরা বুঝতেই পারি না। আর বাড়ির সামনে আমার বাড়িতে পুজো, আর আমার পাড়ার পুজোটা একদম আমার ব্যালকনির উল্টো দিকে, মানে বাড়ির সামনে, এবং সেটা একুশপল্লীর পুজো এরমও হয়েছে যে আমার বাড়িতে ওই সাদা চন্দন, লাল চন্দন, এবার যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ দেব প্রতিষ্ঠিত, তো আমাদের সাদা চন্দনটাই বেশি অ্যাভেলেবেল থাকে। লাল চন্দন কাঠ কোথায়, লাল চন্দন কাঠ কোথায়, তখন সময় পেরিয়ে যাচ্ছে, এই ঠাকুর মশাই চেঁচাচ্ছে, আমি এক্ষুনি আসছি, সোজা চলে এলাম একুশপল্লী, তাই তাড়াতাড়ি লাল চন্দন কাঠটা আমায় দাও, আমি আবার নিয়ে চলে গেলাম। ওরা আবার একটু পরে এলো, এ বাবা তোমার কাছে চন্দন বাটা আছে, তাহলে আমাকে আর বাটতে হবে না, দিয়ে দাও। এইভাবে আমাদের পুজো হয়, তো আমাদের হুড়োহুড়ি করে কেটে যায়। আমার না এই পুজো আসছে আসছেটাই ভীষণ আনন্দ, ভীষণ খুশি হয়, মনটা যেন কোথা থেকে নীল আকাশটা, একটানা বৃষ্টি হচ্ছিল, তখন না খালি হচ্ছে কবে দেখতে পাবো ওই পেঁজা তুলোর মতো মেঘটা, কবে মনে হবে পূজা বার্ষিকী হাতে পেলাম আর মনে হবে পুজো এসে গেল। এই ওয়েট করাটাই বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি পুজো বার্ষিকীর কথা বললে, মানে আমার ভীষণ একটা নস্টালজিয়া চলে এলো। এই দুর্গাপুজোর সাথে পুজো বার্ষিকীর একটা অনেক সম্বন্ধ রয়েছে, পুজো বার্ষিকীর সাথে একটা অদ্ভুত ধরনের পুজোর টান রয়েছে। তো তোমার একটু ছোটবেলায় আমি সবার আগে আসবো, যে তোমার ছোটবেলাটা পুজোটা কেমন ছিল, কেমন কাটিয়েছো তুমি? আমাদের পুজো আসছে তা সবার আগে টের পেতাম, যেহেতু আমরা উত্তর কলকাতার, আমাদের পাড়াটা ছিল হচ্ছে বেনিয়াপাড়া লেন, মানে ওটা মেমেদের পাড়া, এবং আমাদের বাড়িটা ছিল একদম বর্ডারে, এদিকে একটা পাড়া ওদিকে একটা পাড়া, শ্যামাচর মৈত্র লেন আর বেনিপাড়া। বেনিয়াপাড়া লেনে একটা অরোরা ক্লাব বলে ক্লাব ছিল, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোসের সময় থেকে, মানে অনেক অনেক কাহিনী রয়েছে ওই ক্লাবের। তো ওই ক্লাবের একটা গ্লোরি ছিল, ওরা পুজোয় কিছু চেঞ্জ করবে না, তো আমাদের পুজো মোটামুটি বিশ্বকর্মা পুজোর আগে কিছুদিন আগে প্যান্ডেল শুরু হতো, কেননা এটা বাড়ির পুজোর মতোই, প্রায় দুটো বাড়ির মাঝখানে একটা প্যান্ডেল। আর সেখানে কি হতো, সবার আগে পুজো এসছে টের পেতাম আমরা বাড়িতে পূজা বার্ষিকী এলে। আনন্দ মেলা, কিশোর ভারতী, শুকতারা, এছাড়া তখন তো আনন্দ মেলাটা আমাদের জন্য আসতো, কিন্তু আমাদের নজর থাকতো আনন্দলোকে। এবার আনন্দলোকটা দিদি কিনবে, দিদি সেটা লুকিয়ে রাখে, দিদি যখন কলেজ গেছে তখন আলমারি ঘেঁটে সেটা চট করে যত তাড়াতাড়ি পরে নিয়ে আবার ওইভাবে ঢুকিয়ে রাখা। এবার দিদি হয়তো এইভাবে রেখেছে, আমি ঘুরিয়ে এইভাবে তাড়াতাড়িতে ঢুকিয়ে, ঠিক এসে ধরতে পারতো কে আমার আলমারিতে হাত দিয়েছে। আর ওই কমিক্সটা আগে পড়ে নিতে হবে, তারপর ছোট গল্প পড়বো। উপন্যাস হচ্ছে পুজোর পর, কেননা বাড়িতে সবার হাতে হাতে ঘুরবে, দুদিন তোমার কাছে সময়, একটা বই ম্যাক্সিমাম দুদিন, 1.5 দিন পড়লে আরেকজন নিয়ে চলে যাবে, হয়ে গেছে তোমার কমিক্স পড়া হয়ে গেছে, ব্যাস এবার তাড়াতাড়ি দাও আমাকে। সেই বইটা ঘুরতো সারা বাড়িতে, এবং তার মধ্যে ওই আলোচনায় শীর্ষেন্দুবাবুর লেখাটা দেখেছিস, এবার ওইটা পড়েছি, সেই গল্পটা এই শেষটা বলিস না, এইরকম একটা মজা, যে পুজো আসার, পুজোর শপিং হতো মোটামুটি বিশ্বকর্মা পুজোর কাছাকাছি, এত আগে থেকে পুজোর শপিং তো তখন চালু ছিল না। এবং আমার মনে আছে শ্যামবাজারে মা নিয়ে যেত, কেসি দাসের একটা দোকান ছিল, খুব নাম করা, বাচ্চাদের জামা কাপড় পাওয়া যেত, সেখান থেকে জামা কাপড় কিনতে যেতাম, অসম্ভব ভিড়, এই গোতাগুতি ঠেলাঠেলির মধ্যে শুধু একটা লোভে
বসন্ত কেবিনে বা চাচার ফাউল কাটলেট খেতে পাবো। আর ওই দিন তখনকার বাচ্চাদের মধ্যে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে বাবা মার সঙ্গে বেরোচ্ছি মানে একটা কিছু স্পেশাল খাবার খাবো, মানে এটা একটা দারুণ ব্যাপার। মাত্র এইটা হলো আবার যখন স্কুলের গন্ডি পেরিয়ে যখন 11-12 আমাদের সময় কলেজ ছিল, আমি যদিও স্কুলে পড়েছি কিন্তু কলেজের টাইম মানে 11-12 এসে গেছে মানে এক্সপ্ল্যানেডে যাবো, এক্সপ্ল্যানেডে কেনাকাটা করো, না না হাতিবাগানটা ইজ টু ওল্ড, হাতিবাগানে কিছু পাওয়া যায় না, চলো এক্সপ্ল্যানেড নিউ মার্কেট। নিউ মার্কেটে তখন আমার মনে আছে নিউ মার্কেট যাবার উত্তেজনাটা জামা কেনার জন্য না, আমি নিয়ে বিরিয়ানি সবার এক শৈশব, মানে প্রত্যেকেরই একটাই এইরকমই একটা শৈশব। তো আজকে তো তুমি অনেক ব্যস্ত, মানে এখন জীবনের চিত্রটা অনেকটাই পাল্টে গিয়েছে। আমরা জানি যে কিছুদিন আগে মাসিমাও চলে গেলেন, এটা খুবই মানে একটা দুঃখজনক ঘটনা, এবং তুমি ভীষণভাবে মাসিমার সাথে কানেক্ট ছিলে। আমরা তোমার যে পেজটা সেখানে ফলো করি, মাসিমার চলে যাওয়া, তারপরে নানা রকম পারিবারিক ওঠা পড়া, মাঝে অগ্নিদা কিছুদিন অসুস্থ হয়েছিলেন, সেটা আদি ভীষণ ছোট, তাকে সামলানো, এবং তার পাশাপাশি এখনকার যে পুজো, মানে এই যে মানে সবকিছুর মধ্যে একটা ধৈর্য রাখা, সবকিছুকে গুছিয়ে করা ডিসিপ্লিন ভাবে, এটা পসিবল হয়, মানে অনেকটা পেশেন্স রাখতে হয়। আসলে ওই সময়টা না কিরকম অদ্ভুত একটা সময় গেল যে আমি এটা বললে অবাক হয়ে যাবে সবাই, আদি অত ছোট, ওর সামনে আমার মা কোল্যাপস করেছে, মা ওর সঙ্গে লাস্ট কথা বলেছে যেটা মা ওকেই বকছিল, আর ওদের দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হতো, এই ঝগড়া এই ভাব একে অপরকে ছাড়া থাকতে পারে না, আর মা ভীষণ ভাবতেন যে আমার বাবা ফিরে এসছে, ওর মধ্যে আমার বাবাকে দেখতে পেতেন, তো সেই জন্য মা না ওকে ওই কথাবার্তাটা হচ্ছে তুমি এরকম করছো তাহলে কিন্তু আমি চলে যাব, আমি কিন্তু আর আসবো না, তুমি আমার কথা শুনছো না কিন্তু, মানে এরকম, এইটা আমি লাস্ট শুনছিলাম চিৎকার চেঁচামেচি হচ্ছিল এই ঘরে। মা স্ট্রোক হয় এবং আদিকে লাস্ট এটা বলেছে যে তুমি যদি আমার কথা না শোনো আমি যে চলে যাবো না, আর কোনোদিনও আসবো না। আর তারপর আমি কিছুক্ষণ বাদে দেখছি একটা পিন ড্রপ সাইলেন্স, ঘর থেকে কোনো আওয়াজ নেই। আমার স্বামী অগ্নিদেব বললেন যে দেখো তো ওই ঘরে কি হলো বলো তো, সব চুপচাপ হয়ে গেল, যাও তো। তো আমি গেলাম, গিয়ে দেখছি মা বসে রয়েছে সোফায়, মার মুখ টুক বেঁকে গেছে তখনই, আর আদি মাকে আমায় বলছে দিদু না আমার সঙ্গে কথা বলছে না, আমি ওইটাও দেখেছে। তারপর মা অনেক দিন দীর্ঘদিন হসপিটালাইজ ছিলেন, আমার দাদার বাড়িতে কিছুদিন মানে 4-5 বার হসপিটালাইজড হয়েছেন তারপর, আর অগ্নিদেবেরও হসপিটালাইজেশন। আদি সকালবেলা উঠে আমার মনে আছে এমন একটা দিন ছিল স্যাটারডে, কোনো একটা স্যাটারডে যেদিনও স্কুল নেই, আমি সকালে উঠেছি, উঠে গেছি হচ্ছে বিএম বিড়লা আদিকে সঙ্গে করে নিয়ে, ওখানে ওর বাবার সঙ্গে ব্রেকফাস্ট করেছি, করে সোজা গেছি আবার অ্যাপোলো, মার সাথে মাকে লাঞ্চ করাতে করাতে 2-4 গাল ওকেও, ওই অবস্থায় বাড়ি ফিরেছি, এসে ওকে খাইয়েছি, তারপর ওর যত যাবতীয় খেলনা টেলনা যাবতীয় জিনিস দিয়ে টিভির সামনে বসিয়ে দিয়ে এসিটা চালিয়ে দিয়ে আবার চলে গেছি আমি বিএম বিড়লা, আবার অ্যাপোলো হয়ে বাড়ি ফিরেছি। তো ও না দুটো আইসিইউর মধ্যেই কাটিয়ে দিয়েছে অনেকদিন, তো ফলে ও হঠাৎ করে কেমন যেন ম্যাচিওর্ড হয়ে গেল, আর কিরম যেন সিরিয়াস হয়ে গেল। তো সেইটা ওই সময়টাকে আমি মানে কিভাবে কাটিয়েছি আমি সত্যি আমার ব্ল্যাঙ্ক টোটালি, খালি আমার চোখ বন্ধ করলে মনে আসে যে আমি হসপিটালে, এবং ওইটুকু বাচ্চাকে নিয়ে ওকে রাখার কেউ ছিল না, এবং আমার শাশুড়ি মা অনেক চেষ্টা করেছেন, ও থাকতোও না, আর ভীষণ আমার শাশুড়ি মা অনেক বয়স্ক মানুষ, তো ফলে তার কাছে রেখে চলে যাব, তারও তো ছেলে হসপিটালে, তো তিনিও তো হসপিটালেই, তো কার কাছে রেখে যাব, সে সময়টা খুব খারাপ কেটেছে গো। আর মা আমার চলে যাওয়া জীবনে একটা যেন চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল, মানে ওই দরজাটা বন্ধ, ওই দরজাটা কোনোদিনও খুলবে না, আর মনে হয় এই কষ্ট দুঃখগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে, যাবে না কোনোদিন। মানে তবু মা আছেন, মানে কোথাও মা আছেন, মা কোথাও দেখছেন, ওই যে মা বলে আর ডাকি ওই মাকে, এই মা হচ্ছে কন্যা রূপে আসেন আমাদের বাড়িতে, এবং মা দুর্গা যখন আসে মায়ের সামনে না, আমি তাকে মাকে আমি তুই বলি, তো যেহেতু আমার মেয়ে, তো আমি বলি তুই মা দেখ তুই থাকতেও আমাকে এরকম সহ্য করতে হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, তারপর আবার পর মুহূর্তে ওনার সামনে বসে আমি অনেকক্ষণ থাকি, একা কথা বলি। আমি দুর্গাপুজোর সময় আমার মুখটা বাঁধা থাকে যখন ভোগ রান্না করি, আমরা এই কোভিড এর অনেক আগের থেকে এই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করছি, কেননা আমাদের কথা বলতে নেই ভোগ রান্নার সময়। 4 দিনের ভোগ তাহলে তুমি
আমি একা তো পারি না, অন্য ভোগটা আমি করি, মানে পোলাওটা বা যেটাতে চাল ডাল আছে সেইটা আমি মূলত করতেই হয়। এছাড়া আমাদের মা নিরামিষ মাংস খান, নবমীর দিন থেকে আমাদের আমিষ ভোগ হয় মায়ের, 7 রকম মাছ, নিরামিষ মাংস, পায়েস। আমাদের বাড়িতে অদ্ভুত একটা মজার, সেটা হচ্ছে সমস্ত রান্না মেয়েরা করে, ছেলেরা নিবেদন করে। আর কিন্তু মিষ্টান্নটা ছেলেরাই রান্না করবে, ছেলেরাই নিবেদন করবে। ওইটা খুব মজা লাগে ওদের হাতের একবার খেতে, পায়েস খেতে, খুব ভালো হয়েছে, না একটু মিষ্টিটা একটু বেশি হতো, বেশি হয়ে গেছে, আর একটু এই হলে ভালো হতো। আমরা ওই একটা দিন বছরে পাই যেদিন ওদের একটুখানি খুদ ধরতে পারি। তো ওই সমস্ত কিছু, আমার বৌদিরা রয়েছে, পাশের বাড়ির বৌদি রয়েছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা রয়েছে, সবাই এসে হেল্প করে। তো তোমার ননদদের সাথেও তো তোমার খুব ভালো আন্তরিক একটা রিলেশন, আমরা সেটা জানি। না, আমার 2 ননদ, বড়দি ছোটদি দুজনেই আমাকে যা আদরে, মানে আমি না বাপের বাড়িতে খুব আদরে, প্যাম্পার চাইল্ড, ছোট সবার, আর শ্বশুর বাড়িতেও খুব প্যাম্পার। আমি এটাই তোমায় বলতে যাচ্ছিলাম, তোমার সঙ্গে কথা বলতে গিয়ে এটা বারবার মনে হয় না তুমি খুব আদুরে? মনে হয় কি জানি, মানে এটা মনে হয় যে একটা অদ্ভুত ব্যাপার থাকে না, যে মানে ওই রকম রুক্ষ সূক্ষ্ম ব্যাপারটা না, যে ঠিক আছে আমার ওটাকেও একটা আছে, আমার মানে এটা আদুরে ব্যাপারটা তোমার মধ্যে না। এটা আমার বর আমার থেকে 15 বছরের বড়, তো ফলে অগ্নি না আমাকে অনেকটা মানুষ করেছে, তো ফলে ওইটাও প্যাম্পারিং আমি অগ্নির থেকেও পেয়েছি, বকাও খেয়েছি, প্রচুর বকা খেয়েছি। এটা না আমার সম্পর্কে একটা মিথ, সেটা হচ্ছে যে ওই তো প্রতিষ্ঠিত বর ছিল, তাই জন্য নিজের দোকান করেছে, কিন্তু আমি তাদের না একটা কিরকম কষ্ট লাগে। মা দুর্গাকেও বলি যে আমি এত পরিশ্রম, আমার সবটা জলে, মানে আমার এতটা স্ট্রাগল কেউ দেখেনি। আমার যখন ক্লাস ফার্স্ট ইয়ারে আমি প্রথম চাকরি পাই জি নিউজে, নিউজ রিডার ছিলাম আলফা বাংলায়। আমার মনে আছে রাত 3:30 গাড়ি আসতো, রাত 3:30 উঠতাম গাড়িতে, সারাদিন নিউজ পড়ে কলেজ যেতাম, কলেজ করতাম, বাড়ি আসতাম, টিউশন পড়াতাম। এমন নয় যে আমার বাবা কোনোদিনও বলেছে যে এটা দেবো না বা তোমার নিজে রোজগার করতে হবে, কিন্তু আমার খুব ভালো লাগতো, কারণ আমি আমার আগের দাদা দিদিদেরও দেখেছি সবাই ভীষণ স্বাবলম্বী, অনেক ছোট বয়স থেকে। যৌথ পরিবার, তো এখানে কোনোদিনও যৌথ পরিবারে একটা সুবিধে হচ্ছে উত্তর কলকাতার, কোনোদিনও অভাব ফিল করবে না। মানে রোববার মাংস হবে তো হবেই, কোনো কারুর কাছে হয়তো টাকা কম আছে তো আরেকজন ভরিয়ে দেয় সেটা, তো বাচ্চারা কখনো টের পায় না। আমাদের ধারণা ছিল আমরা খুব বড় লোকের ছেলে মেয়ে। আমাদের বাড়িতে বড় বড় মাছ হয়, বড় বড় খাওয়া দাওয়া, প্রচুর হই হুল্লোড়, প্যান্ডেল বেঁধে পুজো হয়, লক্ষ্মী পুজো, মানে বিরাট ব্যাপার। আর আমার বন্ধুদেরও আমরা জানিস তো ভীষণ বড় লোক। আচ্ছা, তো সেইটা পরে রিয়েলাইজ করলাম না আমরা বড় লোক নই, আমরা আসলে একসাথে থাকি, তো আমাদের খরচাটা কম। সেটা রিয়েলাইজ করার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি না আমার বড় লোক হতেই হবে, যে কোনো বা ইউকার করুক আমাকে বড় লোক হতেই হবে। আমি অনেক ছোট বয়স থেকে রোজগার করি, ক্লাস 9 বা 10-এ, 11-এ, না 10-এ, 11-এ বোধ হয়, আমি একটা জার্মান শেফার্ড কুকুর নিয়ে আসি বাড়িতে। বাবা শুধু একবার বলেছিলেন যে আচ্ছা এই যে কুকুরটা থাকছে ভালো কথা, তুমি জানো ওর মাস গেলে ওর পেছনে কত খরচা? কত হবে, 500-600? না, ওর ওষুধই আসে 3200 টাকা, আর ও মাংস খায় এত টাকা। বললাম আচ্ছা, খুব গায়ে লেগে প্রেস্টিজে লেগে, কি টাকা নিয়ে খোটা দিয়েছে, খাওয়া নিয়ে খোটা দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে টিচার্স ব্যুরোতে বন্ধুদের সঙ্গে আলোচনা করে টিচার্স ব্যুরোতে নাম লিখিয়ে, তখন আমি জানতাম ইংরেজি মাধ্যমে যারা পড়ায় তারা অনেক বেশি মাইনে পায়। আমি মিথ্যে কথা বলে পড়াতে চলে গেলাম যে আমি কনভেন্ট এডুকেটেড বলে, বাচ্চাটাকে পড়ালাম। সে এমনি ভালো ছিল, আমাকে কিছু করতে হয়নি। সে মানে হয় না এক একটা স্টুডেন্ট এমনি ভালো, তো আমি গিয়ে বলতো দিদি জানো আন্টি আমি ঋত্বিক রোশনের নাচ শিখেছি। দেখা, কারণ আমার তো পড়ানোর কিছু নেই, কারণ আমি তো জানি না। ও ফার্স্ট বয়, বললাম তুই তো জানিস কি হয়েছে, দেখাতো কি ক্লাসে পড়ালো। ও দেখাতো, আমি ওটাই ওকে রিপিট করে দিয়ে আসতাম, কারণ আমি তো ইংরেজি মাধ্যমে কি করে পড়ায় তার সিলেবাসটাই জানি না। তো এরকম করতে করতে ওর মাও মনে হয় টের পেতো সেটা, যে আমি আদৌ কিছু করি না, ওর সঙ্গে বাজে বকে চলে আসি। তারপর ও না ভালো রেজাল্ট করলো, তারপর 1টা থেকে 2টো টিউশন। আমার মনে আছে প্রথম মাইনে টেনে বাবাকে দিয়েছি, ওই যে খাবার টাকাটা হয়ে গেল। আমার বাবা ওখান থেকে 100 টাকা নিজে রেখেছিল, 100 টাকা মাকে দিয়েছিল, আর বাকি টাকাটা আমার ফেরত দিয়ে বললো তুমি আজকে নিশ্চিন্ত করলে, তোমার ডাল ভাতের চিন্তা রইলো না আমার, মানে তোমাকে কেউ খাওয়াবে, তারপর তুমি খেতে পাবে, মানুষ হিসেবে এর থেকে লজ্জার কিছু হতে পারে না।
সুতরাং আজ তো আমি নিশ্চিন্ত হলাম, তোমাকে নিয়ে আর চিন্তা নেই। তারপর থেকে ওই যে রোজগারের একটা আনন্দ, এই যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে এই যে পাওয়ার, মানে টাকা খরচা করার যে আনন্দটা মানে কেউ দিতেই পারে, বাবা দিতেই পারে, পারিনি কোনোদিনও, সেইটা ছাড়তে পারিনি। আর সেটা করতে করতে আমি কলেজ পড়তে পড়তে আমি নিউজে চাকরি পেয়ে গেলাম, চাকরি করতাম, পড়াশোনা করতাম, তারপর শাড়ির ব্যবসা করেছিলাম হোলসেল মার্কেটে। একটু অগ্নিদার কথায় আসি, মানে টাকা থেকেই অগ্নিদার কথাই আসবো, কেননা টাকাটা না আমি অনেক আগের থেকে ভালোবাসি, অগ্নিদাকে ভালোবাসারও আগের থেকে। তো ফলে আমাকে অগ্নিদেব ডেফিনেটলি মানুষ করেছেন। আজকে হোয়াট আই এম টুডে ইজ ওনারই অবদান। কিন্তু আমি জানতাম না আমি লিখতে পারি, আমি জানতাম না, আমার কনফিডেন্সই ছিল না কোনো, আমি সাজতেই পারতাম না নিজের মতো করে, কোনো ড্রেস সেন্স ছিল না, অনেক কিছু ছিল না, সেগুলো অগ্নিদেব করেছে। কিন্তু এটা নয় যে আমি অগ্নিদেবকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করেছি। তাহলে যদি করতাম, আমার দাদা আর আমার স্বামীর দুজনের নামকরা প্রোডাকশন হাউস কলকাতা শহরে, আমি একটা ছবিতেও ওদের কাজ করিনি। আমি তো প্রত্যেকটা ছবিতে, কেন সিরিয়াল গুলোতে তো অ্যাটলিস্ট একটা বৌদির চরিত্র করতে পারতাম, করে ভালো রোজগার করতাম, কিন্তু আমি কোনোদিনও করিনি। এই যারা বলে না নিন্দুকেরা যে মেয়েদের, একটি মেয়ে কোনো কম্প্রোমাইজ না করে নিজে স্ট্রাগল করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা না মেনে নিতে এখনো আমাদের বাঙালি সমাজের অসুবিধা আছে। ও নিশ্চয়ই ওর দেখে যাও ব্যাপার আছে দিয়েছে, বা নিশ্চয়ই চরিত্র খারাপ, নয়র বর করে দিয়েছে, নইলে অন্য পথে গেছে, বাঁকা পথে, কোনো সোজা মানতেই পারে না। মানে একটা মেয়েদেরকে প্রতিষ্ঠিত দেখতে খুব কষ্ট হয়। আজকে মিঠুন চক্রবর্তীর যখন আমরা স্ট্রাগলের গল্প বলি গর্ব করে, তোমার তো মানে হার্ট থ্রব মিঠুন চক্রবর্তী। মিঠুনদা হচ্ছে মানে আই ওয়াজ আ কিড যখন মিঠুনদাকে প্রথম আমি আই গট টু মিট হিম, তখন না হি ওয়াজ লাইক কি হচ্ছিস, চল খেয়ে নিবি, মানে মিঠুনদা, আমি না অস্টাক বলে মিঠুন না এটা বোধহয় মিঠুনের দামই হবে, মিঠুন চক্রবর্তীর কথা বলবে, মানে মিঠুনদা। আমার মনে আছে যখন আমি একটু রান্নাঘর প্রতিষ্ঠিত হয়ে গেল, একটা ইয়েতে আসছে, একটা বড় 5 স্টার হোটেলে কোনো একটা অ্যাওয়ার্ড দিতে আসছিলেন, মিঠুনদার সঙ্গে তো সবসময় এদিকে 4 জন ওদিকে 4 জন পেছনে 18 জন এরম ভাবেই উনি করেন। তো মিঠুনদা আসছে, আমি দাঁড়িয়ে আছি, আমি না গায়ে পড়ে কথা বলিনি, কিন্তু তার ঠিক একটু আগেই আমাদের তখন উঠতি একজন নায়ক, সেও আমাদের খুব পরিচিত, সে সামনে দিয়ে যাচ্ছিল, আমি এরকম করে হাসতে গেলাম, সে আমার দেখে মুখটা ঘুরিয়ে চলে গেল। বাবা, মিঠুনদাকে তো দেখে চিনতে পারবোই না, বাবা নিশ্চয়ই চিনতে পারবে না। আমি কিন্তু মিঠুনদাকে দেখে হাসিনি, মিঠুনদা হট করে তাকিয়ে থামে, বলে কি রে, খুব বড় স্টার হয়ে গেছিস নাকি, হ্যাঁ কি হচ্ছিস এখানে, তোর বরটা কোথায়, অগ্নি চ, বলে ওকে নিয়ে চলে গেল, পরে চল আমরা আলাদা আড্ডা মারি। আমি না মিঠুনদাকে দেখেছি স্টার কাকে বলে, আর কিভাবে ডাউন টু আর্থ, মানে ওই স্টার প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখেছি, ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখেছি, তো স্টারডম আমি দেখেছি খুব কাছ থেকে। এবং সেইখানে না আমার অগ্নিকেও দেখেছি আমি, মানে অগ্নিকে, হি ওয়াজ আ স্টার অ্যাকচুয়ালি, যখন আমি ওকে ওর সঙ্গে পরিচিতি হয় তখন তো হি ওয়াজ আ স্টার, কারণ ডিরেক্টরদের আমরা দেখতাম তখন, পরিচালকরা টেলিভিশনে কাঁধে একটা টাওয়েল নয় গামছা, প্রচন্ড ঘামতো, জামা কাপড় অনেক সময় অবিন্যস্ত এবং বাটনও ঠিক মতো লাগানো থাকতো না, আর তারা, আমার মনে আছে লাঞ্চ টাইমে রীতিমতো চিৎকার করতো, এই আজকে আমার পাতে লেবু পড়েনি কেন, মানে এই ঠিক এরকমই ঝগড়া হতো। তো আমি কাউকে অসম্মান না করে বলছি, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল, সবাই এটা মানবে এক বাক্যে, অগ্নি ওয়াজ দ্য he was the most stylish man I could ever, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি ক্র্যাভাট পরে কাউকে দেখিনি ফ্লোরে আসতে, এন্ড অগ্নি খামতো স্টাইলে দেখার জন্য, মানে তখন মেয়েদের একটা আলাদা ব্যাপার ছিল, মানে দেখার জন্য না, অগ্নি যেখানে বসতো গাছতলায়, কেন বসতো আমি জানি না, এসি ঘর থাকা সত্ত্বেও ওকে চারপাশে ঘিরে মহিলারাই থাকতো, আমি কোনোদিন অগ্নিদেবকে মহিলাহীন দেখিনি। সেই মানুষটাকে তুমি মানে তোমার প্রেম নিবেদন করলে কি করে, পাগল নাকি আমি প্রেম নিবেদন, আমি জীবনে কল্পনাই করতে পারিনি অগ্নিদেব আমার বিয়ে করতে পারে, মানে ইভেন আমার বিয়ের পরে পরে কি হয়েছিল, অগ্নিকে যখন বিয়ে করে না, অনেক সময় মাঝরাত্রে ধরো ঘুম ভেঙে গেছে বা ভোরবেলা ঘুম ভেঙে গেছে, না পেছন ফিরে পাশ ফিরে দেখতাম সত্যি না স্বপ্ন দেখছি, আমি বিশ্বাস করো, আমি লোকে বলে না বরকে নিয়ে আদিক্ষেতা করে,
আমার বরকে নিয়ে আমি আদিক্ষেতা করবো না তো কে করবে? আমার কাছে আমার বর বেস্ট। আমার স্বামী আমার থেকে বয়সে বড়, যখন 15 বছরের বড়, কেন 5 বছরের বড় হলে আমি তাকে পায়ে দিয়ে প্রণাম করবো। একটা কথা বলি, যে 15 বছরের বড় বলে মানে তোমাদের এই যে এজ ডিফারেন্স, এটাতে তোমাদের মানে কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? মানে এটা নিয়ে তো মানুষ আমাকে নইলে কন্ট্রোল করতে পারতো না। আমার সমবয়সী সবাইকে তো আমি ডমিনেট করতাম। আমি পরে বুঝতে পারি আমি না চিরকাল আমি ভীষণ প্যাম্পার্ড তো আমাকে না, আমি ভীষণ খামখেয়ালিও। আমায় দেখে বোঝা যায় না, আমায় দেখে মনে হয় সিঁদুরের টিপ পরা, বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, একদম আদর্শ বাঙালি বউ, which is so not true। আমি মেসির জন্য মেসি ডাকলে আমি চলে যেতে পারি সবকিছু ছেড়ে। তো আমি ভীষণ খেলা পাগল মানুষ। আমি ভীষণ ছেলেদের 5টা দাদার সঙ্গে বড় হয়েছি। তো আমি মেয়েলি কোনো কিছু হাব ভাব শিখিনি। আমি ক্রিকেট খেলতে শিখেছি, ফুটবল খেলতে শিখেছি, ঘুড়ি ওড়াতে শিখেছি, সাঁতার কাটতে শিখেছি, কিন্তু আমি সত্যি বাসন মাজতে শিখিনি। কিন্তু এখন আমার ফেভারিট সেটাই, বাসন মাজতে আমি খুব ভালোবাসি। এভরি নাইট আমি প্রত্যেক রাত্রিরে বাসন মেজে ঘুমোতে যাই, আমার খুব ভালো লাগে। মানে এটা একটা দারুণ মানে একটা ইনফরমেশন যে বাসন মাজতে কারোর ভালো লাগে এবং তুমি বাসন মেজে ঘুমাতে। এটা বোধহয় আমার বর বলে তোমার বাতিক কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। আমার ইস্ত্রি করতে মানে আয়রনিং করতে আর বাসন মাজতে খুব ভাল লাগে। কিন্তু একটা কথা ঠিক, যে অগ্নির সাথে আমার কোনোদিনও প্রবলেম হয়নি, এটা হতে পারে কোনোদিনও হতে পারে। আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে আমি পায়ে হাত দিয়ে অগ্নিকে প্রণাম করি, সর্বসমক্ষেই করি। আচ্ছা কেন করব না? আমার বক্তব্য হচ্ছে এই যে বলে না স্বামী স্ত্রী সমান সমান, সমান সমান তো ভাই বোনও সমান সমান। তা আমার দাদা আমার থেকে বয়সে বড় হলে আমি তাকে প্রণাম, সেই প্রাপ্য সম্মানটুকু তাকে দেবো না? তাকে তো পায়ে হাত দিয়ে প্রণাম করি, তাহলে স্বামীকে প্রণাম করতে অসুবিধাটা কোথায়? আমি কোনোদিনও আজ অব্দি কোনো কাজ করিনি যেটা আমার স্বামী জানে না। আমি কোনোদিনও মানে ইভেন আমাকে আমার বন্ধুরা মানে যারা মহিলা বন্ধু ওরা বলে এই ওর সামনে বলিস না, অগ্নিদা জেনে যাবে, তোর পেটে কোনো কথা থাকে না, তুই অগ্নিদাকে না বলে তোর পেটের ভাত হজম হয় না। না আমি কি করবো, আমি বলি, আমার ভাল লাগে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। মানে স্বামীর প্রতি মুগ্ধতা এটা তো জরুরি, না হলে তার প্রতি আমার রেসপেক্টটা আসবে কোত্থেকে? হয় তার গুণের প্রতি গুণমুগ্ধ হতে হবে, নয় তার ইভেন আমার তো টিচারও অগ্নি না, আমি ওর কাছে কাজ শিখেছি। আমাকে ফ্লোর থেকে কোনোদিনও ভাবতে পারো এইবার একটা উদাহরণ দিয়ে বলি, এটা তোমাদের সকলের জানা দরকার। আমি অগ্নিকে অ্যাসিস্ট করতাম, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শুটিং চলছে পলিটিক্যাল মার্ডারের কল্যাণী একটা স্কুলে না কলেজে, সেখানে আমার মনে আছে ঋতুদির শট চলছে। আমি শুধু বলেছিলাম, উনি চেয়ারটাকে ক্যামেরার দিকে টেনে নিয়েছেন, তা আমি বলছি এটা না কন্টিনিউটি আছে, মানে চেয়ারটা ওখানে থাকবে, ওই শটটার কন্টিনিউটি। আমার দিকে তাকালো, তাকে বললো কত বছর হলো ইন্ডাস্ট্রিতে? আমি না 1 ফ্লোর লোক, মানে বুঝতে পারছো পুরো সিনেমার শুটিং হচ্ছে মানে কত লোক। আমি বললাম না মানে ওটা তো চেয়ারটা ওখানে ছিল। তোমাকে আর লাগবে না, অনেক জেনে গেছো, অনেক বুঝে গেছো, তুমি এসো। আমি না, আমাকে এরকম ভাবে বলছে অ্যাজ ইফ আমি সত্যিকারের অ্যাসিস্ট্যান্ট, মানে আমি ওর বউ। তখন বললো, আর অগ্নির আরেকজন অ্যাসিস্ট্যান্ট যে চিরকাল আজকে প্রায় 20 বছরের ওপর ওর সঙ্গে, সুপ্রতীক দাম গিয়ে বলতে গেছে যে না না ও যেটা বলতে, তুইও চল বেরিয়ে যা, তোমাদের দুজনকে আজ আমি যেন ফ্লোরে না দেখি, বেরো বেরো, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। মানে ফ্লোরের মধ্যে? হ্যাঁ, আর ঋতুদিনা বলছে অগ্নি কি হচ্ছে কি, তুমি চুপ করো, ওরা অনেক বেশি জেনে গেছে তো ওদের আর শেখার কিছু নেই, তোরা বেরো, তোরা বেরো 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 বলে সত্যি বের করে দিল। আমার মনে আছে আমি পা ঝুলিয়ে বসে একটা পাঁচিলে বসে কাঁদছি, চা খাচ্ছি, আমাকে এরকম বের করে দিল। আমি কখনো আসবো না, কোনোদিনও আসবো না, আমাকে এখন চেককুনি গাড়ি দাও, চলে যাবো। তো তাতে প্রোডাকশন ম্যানেজার যে অঞ্জনদা এসে বললো শোনো, তোমার জন্য তো কোনো এসি গাড়ির অ্যালটমেন্ট নেই, এখান থেকে কলকাতা যাবে নন এসি গাড়িতে, একটা সুমো দিতে পারি তোমাদের দুজনের জন্য। মানে সত্যি তাড়িয়ে দিয়েছে। তখন তাতে সুপ্রতীকদা বললো আমরা যাবো কেন, যে মাংস হয়েছে না, লাঞ্চ খেয়ে ছেড়ে দাও না, ঠিক ডেকে নেবে, লাগবে আমাদের, আমাদের ছাড়া চলবে। ও লাঞ্চ খেয়ে দেখছি কিরকম নির্লজ্জের মতো সে ফ্লোরে যাচ্ছে, তোমাকে আর আমাকে তাড়িয়ে দিয়েছে সুপ্রতীকদা, মনে আছে নাকি? চলো। আমি বলছি কোনো এইখানে যদি বাড়িতে এসে কিন্তু এটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট যে অভিমান ন্যাকামি কান্নাকাটি শুনবেই না। তোমার সাহস হলো কি করে? মানে বাড়িতে এসে কি হলো ব্যাপারটা? বাড়িতে এসে তো ডেফিনেটলি আমি, তুমি সবার সামনে নাও বলতে পারতো, বলে তোমার সাহস স্পর্ধা হলো কি করে? একজন
সিনিয়র ডিরেক্টরকে তুমি এক ফ্লোর লোকের সামনে কোয়েশ্চেন করছো, আবার অত জোরে বলছো, দুবার বলছো। একবার আমি যখন তাকিয়েছি ওখানে তোমার বোঝায় তুমি আমার স্টুডেন্ট, তুমি কাজটা অবজারভারের, মাথায় উঠে নাচবে না। এটা অন্য, এই যে এইখানে যে কথাটা শেষ, এন্ড অফ ডিসকাশন, সেটা তো অন্য কোনো মেয়ে হলে মেনে নিত না, মনে হয় না। এটা খুব চাপ, এটাকে ওই সময় অ্যাকসেপ্ট করাটা বিরাট একটা কি লজ্জা লাগে না? একটা বিরাট। আর আমার দিকে সবাই তাকাচ্ছে, হাসছে। আবার মানে যারা ওই যে বুম ধরে, বুম ম্যান, কি এখনো বাইরে, হ্যাঁ বের করে দিয়েছে না? হুম, বের করে দিয়েছে, মানে সবাই হাসছে ওটা নিয়ে। এ বাবা, বের করে দিয়েছে। একদিক হলো, কিন্তু অগ্নিদার যে ভালোবাসার দিকটা, মানে যেটা তোমাকে আজও অ্যাট্রাক্ট করে, সেটা একটু বলো। রোমান্টিক, অগ্নিদা কি রোমান্টিক? কি বলবো, মানে তুমি বেশি রোমান্টিক না অগ্নিদা রোমান্টিক? ওই বেশি রোমান্টিক, আমি একদম রোমান্টিক নই। ওটাই আমার দেখে, আমাকে যেটা দেখে মনে হয় আমি সেটা নই, আর অগ্নিকে যেটা দেখে মনে হয় সেটাও ও নয়। ও ভীষণই নরম একটা মানুষ, যার একটা ফাসাড আছে, একটা কোকোনাটের মতো। কিন্তু অগ্নিকে যেটা আমার বেনুদি শিখিয়েছিল, যে কখনো কোনো পার্টিতে এরকমও হয়েছে, আমার মনে হচ্ছে বিপ্লব চ্যাটার্জির ছেলের বিয়েতে দেবলীনা দত্তর সঙ্গে অগ্নিদেবের একটা ঝগড়া হচ্ছে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে, আমি সেখানে দেবলীনাকে সাপোর্ট করেছি, যে ও ঠিক বলছে, শি ইজ রাইট, হ্যাঁ ঠিকই তো বলছে। তাতে অগ্নিদেব সোজা বেরিয়ে চলে গেল বাড়ি। এবার না, আমি দক্ষিণ কলকাতার কিছু চিনি না, আমি ভ্যাঁ করে কাঁদছি, ভ্যাঁ, একদম ভ্যাঁ। আমাকে ছেড়ে দিয়ে আমি কি করে বাড়ি যাবো এখন? আমি কাউকে চা দেবো বলছে, না না একটা রাত্রি তুই আমার বাড়িতে থেকে যাবি, কোনো ব্যাপার না। তুই কেন কাঁদছিস কেন? আমি তোকে নিয়ে যাবো, তোর বাড়িতে থাকবো না, আমি আমার বাড়িতে কি আমার বাড়িতে নামাতে পারবি তুই? আমি বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিপ্লব দেশ বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা গিয়ে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো। বাড়িতে ঢুকতে দেবে না আমাকে, কখন বলছে না না ঢুকতে দেবে ঢুকতে দেবে। তারপর দেখি একটু বাদে এসে ওই যে অগ্নি এলো, বল এ বাবা কাঁদছো কেন? আমি তো গাড়ি রাখতে গেছিলাম। আমি না আর দেব কাকে, তুই সত্যি কোন কপাল করে জন্মেছিলি যেরকম বউ পেয়েছিস। মানে তারপর যে আদর, তারপর যে একটা কাছে টানা, যে এ বাবা না না কাঁদে না কাঁদে না, এসো এসো, আমি আছি, আমাকে এরম করে আগলে রাখতো। এখনো রাখে, এখনো যখন ট্রোলিং হয়েছে, প্রহ্লাদদের সঙ্গে গিয়ে গায়ে পড়ে ঝগড়া করা, অগ্নি শুধু নয়, অগ্নিদেবের ছেলেও আকাশকেও ট্রোলিং এর সময় আমি যেভাবে, ওরা আমাকে এরম করে আগলে রাখতো। আর আমার মনে আছে আমি খুব আপসেট হয়ে গেছিলাম যখন গরু নিয়ে বাংলাদেশের ওইটা ট্রোলিং হয়েছিল। আই ওয়াজ ভেরি ভেরি আপসেট। প্রসঙ্গে আসি সুদীপাদি, এত বিতর্ক কেন, মানে তোমাকে কেন্দ্র করে এত বিতর্ক? কি জানি না গো, মানে আমি বিশ্বাস করি ওই যে মিঠুন দা আমাকে বলেছিল নাসিব, কিন্তু খারাপ লাগে কোথায় জানো তো, যে আজকাল মানুষ এত জাজমেন্টাল, শুধু নয় একবারও ভাবে না যে আমি কি পারফেক্ট। আমি যে মানে বিচার সভা খাপ পঞ্চায়েত একটা বসিয়ে দেওয়া হয় সবাইকে নিয়ে, আমাকে কেন, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে অব্দি হয়েছে। হু আর ইউ টু জাজ? হু আর ইউ? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট? আপনি পারবেন? মানে আপনাকে তো, আপনি হয় না কিরামাকড়ার মতো একটা, মানে শাহরুখ খানকে নিয়ে বলেন যখন আপনার ধারণা শাহরুখ খান সেটা পড়বে না, কিন্তু আমরা তো পড়ি, আমাদের তো সেটা এফেক্ট করে। কেন? মানে তুমি তো তার মুখের যোগ্য হতে পারবে না কোনোদিন। কিন্তু আরেকটা যে প্রশ্ন আমার, যারা এইভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করে, আমি কাঞ্চনদাকেও ট্রোল করতে দেখেছি, অনেককে ট্রোল করতে দেখেছি, যারা ট্রোলার তাদের কাছে না আমার একটা প্রশ্ন, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি? যখনই কাউকে জাজ করবেন না, একবার জিজ্ঞাসা করবেন যে আমি মানুষটা কাল যদি এরম করে উবে যাই, পৃথিবীটা সেম সঙ্গে চলবে, কারোর কিচ্ছু এসে যাবে না, একই মানে উল্টে অনেকে হয়তো খুশি হবে, আপনার নমিনিরা খুশি হবে যারা অনেক টাকা পয়সা পাবে। তাহলে আমি কি করলাম এই পৃথিবীতে? এলাম, খেলাম দিলাম, নিজের ছেলে মেয়েদের জন্য, নিজের বউয়ের জন্য, নিজের ফ্যামিলির জন্য অনেক টাকা পয়সা সংগ্রহ করলাম, করে একদিন ওপরে চলে গেলাম। কিন্তু ভাবুন, আমি আমার কথা বলতে পারি, আমি যদি কালকে এরম খুব করে উবে যাই, আমাকে ঘিরে যে কটা পরিবার চলে আপনার কোনো আইডিয়া নেই।
একটা রেস্টুরেন্ট যখন করেছিলাম, আমাকে ঘিরে 32টা ফ্যামিলি ডাইরেক্টলি এবং 43টা ফ্যামিলি ইনডাইরেক্টলি চলতো। তো আমি মারা গেলে আমার কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, আমি 43টা এমপ্লয়মেন্ট করেছি, 43টা পরিবারে মুখে অন্ন তুলে দিয়েছি, কাজ দিয়েছি, যেটা জীবনের সবচেয়ে বেশি জরুরি। আজকে এই বুটিকটা বন্ধ হয়ে গেলে, আমি মারা গেলে, আমার নামে চলে, তাহলে অন্তত 15টা পরিবার বসে যাবে একদম একদিনে, রাতারাতি। তার মানে আমি 15টা এমপ্লয়মেন্ট করেছি। আপনি কি করেছেন? নিজের সাকসেসটা নিজের ব্যাংক ব্যালেন্স দিয়ে দেখলে হবে না, বা বউয়ের গায়ে কটা গয়না আছে দেখলে হবে না। আপনার সাকসেসটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন। আমি একটা ভালো ছাত্র তৈরি করেছি যে কিনা দেশের মুখ উজ্জ্বল করবে, সেটাও একটা কন্ট্রিবিউশন, সেটাও তো করেননি। তাহলে হু আর ইউ টু জাজ মি? একেবারে পরিবারের মধ্যে যে সবাইকে নিয়ে চলা, আমরা আকাশ আদি দুজনকেই দেখেছি। আমি জানি যে আকাশের মানে মা যিনি, তিনি মানে অন্য অগ্নিদার আগের প্রথম পক্ষের স্ত্রী, কিন্তু তুমি, আমার খুব ভালো লাগে যে তুমি যখন আকাশ এবং আদি আর অগ্নিদাকে নিয়ে একটা ফ্রেমে থাকো, এবং সবসময় দেখেছি তোমাদের একটা খুব সুন্দর বন্ডিং আছে, এবং আকাশের তরফ থেকেও তোমার প্রতি একটা আলাদা রেসপেক্ট আছে। মানে এটা না এটা একটা খুব সুন্দর শিক্ষা যে এইভাবে চলা যায়, যে অর্থাৎ মা, ও তোমাকে কি বলে, মা বলে? না না, আমি ওকে, যখন আমাদের বিয়ে হলো তখন ওকে বলা হয়েছিল, বড়রা গার্জেনরা বলেছিলেন যে তুমি ছোট মা বলবে। আমি ওকে ডেকে বলে, আমি বুঝতে পারছিলাম ওর একটু অস্বস্তি হচ্ছিল, আমি তখন ওকে আলাদা ডেকে বললাম, মা একজনই হতে পারে। মা বলে না কাউকে কোনোদিনও নিজের শাশুড়ি মাকেও ডাকবে না, কেননা তোমার মা তোমার জন্য যা করেছে নোবডি পৃথিবীতে কেউ করতে পারবে না, কেউ না। অনলি মা ক্যান বি কম্পেয়ার্ড উইথ ইয়োর ফাদার। বাবা খানিকটা তোমার জন্য ওই রকমই লেভেলের স্যাক্রিফাইস, ওই রকম লেভেলেরই ফিল করতে পারে। তোমার না, তোমার ওয়াইফ না, তোমার কেউ, শাশুড়ি, কাউকে কোনোদিনও মা বলে ডাকবে না। মা একজনই হয় পৃথিবীতে। আর আই ডোন্ট ওয়ান্ট টু বি ইয়োর মাদার, আই ক্যান নেভার বি ইয়োর মাদার, বিকজ আমাদের একটা তো প্রবলেম, আমাদের 8 বছর 8.5 বছরের ডিফারেন্স। সেখানে মা ভাবা সম্ভব, মা বলে ডাকা সম্ভব? জবরদস্তি করলে তো হবে না। ও আমাকে কিছুই ডাকে না, সুদীপা আন্টি মাঝে মাঝে বলতো, কিন্তু আমি বলেছি আমাকে না সাহস রাখবেন আমার সামনে আন্টি বলার। এত বড় আমাকে জিদ্দা বলেছিল, জিদ্দা না জানতো না যে আকাশ আগের পক্ষে ছেলে, জিদ্দা বলেছে সুদীপাকে দেখে বোঝাই যায় না যে এত বড় ছেলে আছে। সেইটা শোনার পর তুমি একদম খবরদার পাবলিকলি আমায় কোথাও কারোর সামনে আন্টি বলবে না, আমার মোটেও অত বয়স নয়। তো সেই থেকে বেচারা ফাঁদে পড়ে গেছে, কি বলবে। তো জেনারেলি সামনে থাকলে এই জো বলে, এই জো, হ্যাঁ এই জো, এই মানে ওই এরকম করলে আমি বুঝতে পারি আমাকেই বলছে, যখন কোনো উদ্দেশ্যবিহীন ভাবে কথা বলছে, মানে ইটস মি। আকাশের বিয়ের ব্যাপারে তুমি তো নিশ্চয়ই প্ল্যানিং করছো খুব তাড়াতাড়ি। আমি প্ল্যানিং করার কে, আমি যতবারই প্ল্যানিং করেছি না, আমাকে ওপরওয়ালা বুঝিয়ে দিয়েছে যে আরে তুই কি প্ল্যান করছিস, আমি প্ল্যানার। মানে আমরা যা প্ল্যান করি সেটা একটাও হয় না, ওপরে একজন অলক্ষ্যে হাসেন, তিনি যা প্ল্যান করেন সেটাই হয়। আর আজকালকার দিনের ছেলে মেয়েদের সাথে প্ল্যান করা খুব মুশকিল। ওরা না ভীষণ, ওদের প্রেমটা আমি দেখেছি, ও আর ওর গার্লফ্রেন্ড বসে আছে, আমি দুজনেই দেখছি চাপের ব্যাপার, এটা সিরিয়াসলি ফার্স্ট চাপের ব্যাপার। তুমি কি ভাববে ফার্স্ট? আমি ভেবেছি ও আমি আছি, তোমরা নিজেদের মধ্যে কথা মেসেজে কথা বলছো না। তাকে বললো তুই আমাকে মেসেজ করছিস, বললো না। ও আমাকে, আমি ওকে মেসেজ করতে যাবো কেন? আমি তোমাদের মধ্যে কোনো কথা নেই? বলছে কি কথা বলবো? আর তোমরা সারাক্ষণ এরকম করো যে না, কথাও বলি কিন্তু মানে অত কথা বলার নেই। ওকে ফাইন। তো ওদের সঙ্গে না আমার মেলে না। আরেকটা হচ্ছে ওর আর আমার আদায় কাজ করার সম্পর্ক। তবে হ্যাঁ, এটা আমি বলবো সবসময়, এই যে আকাশ আমাকে যে সম্মানটা দেয় বা ভালোবাসে, নিতান্তই ভালোবাসে আমাকে। আমাদের 15 বছর হয়ে গেল একসাথে চলছি, ওকে অনেক ছোট দেখেছি আমি, তখন ঝগড়া মারামারি হয়নি, ঝগড়া হয়েছে, হাতাহাতির পর্যায়ে হয়ে যায় আমাদের। মানে ও আর আমি একদম ঠিক অপোজিট। আমি যদি বলি মেসি ভালো, বলবে না মেসি, রোনাল্ডো ভালো, বলতেই হবে। আমি কোনোদিন ওর থেকে কোনো মতের আশা করতেই পারি না যে ওটাও হ্যাঁ বলবে। তো সেই জন্য ও যেটা করে, মানে আমাকে যে রেসপেক্টটা করে বা যে ভালোবাসাটা করে, ও
ওর মা কিন্তু কোনোদিন ওকে বাধা দেয়নি, এটা আমি বলবো ওর আপব্রিঙ্গিং। তোমার সাথে তো ওনারও খুব ভালো সম্পর্ক, মানে প্রথম থেকেই খুব ভালো ছিল এমনটা নয়, কিন্তু উনিও রিয়েলাইজ করেন যে আমি আমি কেউ নই অ্যাকচুয়ালি। ওদের স্বামী স্ত্রী তো সম্পর্ক আমার জন্য ভাঙেনি, আমি অনেক পরে এসেছি, ওরা 13 বছর সেপারেটেড, তারপর আমি এসেছি। তো সুতরাং প্রথম প্রথম রাগ হতো হয়তো আমার ওপর, ওনার রাগ ছিল, ওনাকে অনেক ভুল বোঝানো হয়েছে। তারপর না আস্তে আস্তে যখন বুঝতে পেরেছে যে এই মানুষটাই বিপদ আপদে আমার পাশে থাকে, এই মানুষটা আমার ছেলেকে এরকম ভালোবাসে, আমার ছেলেকে এত ভালোবাসে, তো আস্তে আস্তে জিনিসটা। আর কোভিড এমন একটা সময় এলো, তখন একদম খোলাখুলি হয়ে গেল যে উনি আমার সাথে, তারপরে এখন তো গল্প করি রীতিমতো, কিন্তু আমি এটাই বলবো, পুজোতে উনি আসেন না, আমি জানি না, আমার মনে হয় ওনার অগ্নিদেবেরও একটু অসুবিধা হবে, অগ্নি খুব একটা কমফোর্টেবল নয়। আর আরেকটা হচ্ছে যে আকাশের প্রবলেম হবে, মানে আমি আর ওর মা সামনাসামনি থাকলে ওর একটু অসুবিধা হবে ব্যালেন্স করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এত মানে এখন 45 বছর বয়স হয়েছে, তো এখন এসে বুঝতে পারছি যে হোয়াট আকাশ ইজ টুডে ইজ অল বিকজ অফ হিজ মাদার্স আপব্রিঙ্গিং। খুব ভালো করে বড় করেছে ছেলেকে, খুব ভালো। মানে এটা একটা, এই যে কমপ্লিমেন্টটা তুমি দিচ্ছ, আমি এটা কখনো প্রথম থেকে শুনিনি। মানে প্রথমত আকাশের সঙ্গে তোমার এত ভালো একটা রিলেশন, সেখানে অগ্নিদার, তুমি দ্বিতীয় স্ত্রী, অগ্নিদার আগের স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তারপরে যে তুমি ওনাকে এতটা রেসপেক্ট দিচ্ছ, মানে এটা কিন্তু সত্যি, মানে এটা একটা সুন্দর পারিবারিক গঠন ছাড়া এটাও আমার আপব্রিঙ্গিং। কেননা আমাদের যার প্রাপ্য সম্মানটুকু তো তাকে দিতে হবে, ওনার সাথে তো আমার কোনো রকম বিরোধ নেই। আমিও অগ্নিকে, আমার মনে আছে অগ্নিদেবের একজন গার্লফ্রেন্ড, তিনি নামকরা অভিনেত্রী, আমি নামটা বলবো না কারণ তিনি মাইন্ড করতে পারেন, তিনি আমার এককালের বান্ধবী ছিলেন, খুবই কাছের বন্ধু, এখনো দেখা হলে আমরা 1 ঘন্টা আড্ডা মারতে পারি। কিন্তু আমার মনে আছে অগ্নির প্রথম ছবি চারুলতা 2011, প্রথম ছবি অ্যাকচুয়ালি প্রভু নষ্ট হয়ে যায়, সেটা এভাবে রিলিজ করেনি, কিন্তু ফেস্টিভ্যালে গেছে। এই ছবিটা প্রথম রিলিজ করলো চারুলতা 2011। আমাকে না সবাই গেস্ট লিস্টে, তার নাম নেই অবশ্যই, আমি না ছবিটা যখন প্ল্যানিং হয়েছিল তখন সে ছিল, তা আমি তাকে ফোন করে বললাম, হ্যাঁ রে, অগ্নির জীবনের একটা বিশেষ দিন, ওর জীবনের একটা বড় স্বপ্ন সফল হতে চলেছে, ডু ইউ ওয়ান্ট টু বি আ পার্ট অফ আওয়ার হ্যাপিনেস? তুই তো নিশ্চয়ই খুব খুশি, আমি শিওর তুই খুশি, তুই আসবি না? বললো, দেখ প্রেস আছে, মিডিয়া আছে, আর সবাই তাকিয়ে থাকবে, আমি তোকে গিয়ে রিসিভ করব, আমি যদি তোর হাত ধরে নিয়ে আসি তোর কিসের প্রবলেম রে? তখন বললো ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। তারপর দেখলাম ওমা সত্যি এসছিল, এসে উইশ করলো, দুজনের কথাবার্তা বন্ধ ছিল, সেটাও আবার আমার মনে আছে। আমি বললাম, তোমরা কথা বলো না কেন একে অপরের সাথে? আবার কি? বলে, ওই তো আমার সঙ্গে কথা বলে না। তারপর দুজনে ভাব হয়ে গেল, কথা বলে। তারপর অগ্নি যখন অসুস্থ হয়েছে, ও ফোন করেছে, খোঁজ নিয়েছে। এখন আমার মনে হয় এটা সুস্থ স্বাভাবিকতা, কিন্তু শুধু আজকের দিনে এটাকে অনেকে ইনসিকিউরিটি হিসেবে নেবে। কেন? ও তো নেয়নি, আমি যে একটা কল করলাম, আমি ভয় ভয় করেছি যে রেগে যেতে পারে, কিন্তু ও তো দেখলে সঙ্গে সঙ্গে একটা স্টেপ বিশ্বাসটা মানে অনেক বড় জিনিস। হ্যাঁ, মানে আমরা শ্রদ্ধা নিতে ভয় পাই, আরে আমার কি হবে, খুব জোর বলবে না, না রে আমি যাব না, কিন্তু আমাকে একটা স্টেপ এগোতে হবে, তবেই তো সে একটা স্টেপ, সেও হয়তো কিন্তু কিন্তু করছে। আর স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সিটা খুব ব্যাপার, মানে আমার তোমার সাথে এতক্ষণ যেটা কথা বলে, মানে তোমার পরিবারের মধ্যে স্বচ্ছতা আছে, ঠিক আছে, যে রিলেশনটা চলে গেছে, যেটা নেই সেটাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলা, ট্রান্সপারেন্সি যেটা ছিল। একদিন তো আমি মানুষটাকে ভালোবাসতাম, তো তাকে আমি এখন অসম্মান করব কেন? তাকে কেন অন্যদের সুযোগ দেব ছোট করতে? অগ্নিদেবের একটা বিরাট গুণ, আপনি এত অগ্নিদেবের ইন্টারভিউ দেখেছেন, বা কোনো একটা সময় ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়েও কাগজেও বেরিয়েছে, অনেক খবর বেরিয়েছে, অগ্নিদেব আজ অব্দি টিল ডেট এখনো পর্যন্ত কোনোদিনও ওর প্রথম স্ত্রীর নামে একটা অভিযোগ করেনি, পাবলিকলি না, আত্মীয় স্বজনের মধ্যে না, ক্লোজ বন্ধু ফ্রেন্ড সার্কেলেও নয়। একদিন যাকে ভালোবাসা যায় তাকে শুধুমাত্র আজকে আমি তার সঙ্গে থাকছি না বলে নিজে আমি কতটা ভালো সেটা প্রমাণ করার জন্য তাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হবে, যে দেখো ও কিন্তু খারাপ ছিল, আমি কিন্তু খুব ভালো ছিলাম। এটা কোনোদিনও অগ্নিদেব করেনি। একদম।
আদির কথা একটু আসি। আমার তোমার সঙ্গে দেখা হয়েছিল যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন, তুমি আলিমুদ্দিন স্ট্রিটে এসেছিলে আদিকে সঙ্গে নিয়ে, মনে আছে? তুমি আমাকে একটা বাইট দিয়েছিলে, আমার বাইটটা আজও মনে আছে। তুমি বলেছিলে যে সত্যিকারের সৎ মানুষ কেমন হয় দেখতে, আমি আদিকে সেটা দেখাতে এনেছি। মানে রিয়েলি, মানে এটা আমাকে খুব ছুঁয়ে গেছিল যে এইভাবে তোমার ভাবনাটা। এবং হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে আদি তখন বুঝতে পারেনি, এখনো বুঝতে পারেনি, কিন্তু ও যখন ওর একটা মেমরি তৈরি হলো, যখন ভাববে জানবে বুদ্ধদেব ভট্টাচার্য কে ছিলেন, কিরকম মানুষ ছিলেন, এরকমও মানুষ হয়, তখন ওর মনে পড়বে যে এই মানুষটাকে আমি শুয়ে থাকতে দেখেছি, এনার বাড়িতেও গেছি। সেটা আমার মনে হলো যে এই সুযোগটা আমার হাতের মধ্যে যখন রয়েছে, নিয়ে যাওয়া উচিত। আমার ওই রকম একটা মানুষ, বুদ্ধদেব ভট্টাচার্যর ঠিক সাদা ধবধবে পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরে আমার মনে আছে আমরা তখন নন্দনে আড্ডা মারতাম, আর উনি সিগারেটটা খেয়ে, সিগারেটটা ফেলে একবার আমাদের যারা ইয়াং জেনারেশন সবার দিকে একটা তাকিয়ে একটা মুচকি হেসে চলে যেতেন। আমরা ওইটা দেখবো বলে দাঁড়িয়ে থাকতাম। ওই ক্যারিশমা, ওই দম লাগে বলার জন্য যে সকলের কাছে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাও। আমি সত্যি ক্ষমা প্রার্থী, এটা বলতে বিং আ চিফ মিনিস্টার দম লাগে। সেটা ওনার ছিল যে আমি ভুল, হ্যাঁ ঠিক বলেছেন আপনারা, আমি ভুল করেছি। এইটা একজন সৎ মানুষ ছাড়া কে পারবে, শিক্ষিত, প্রপার শিক্ষিত। সেইটা আমার খুব আদিকে দেখানোর ইচ্ছে ছিল। আমি না বেঁচে থাকা অবস্থায় ওনার বাড়িতে, আমার পাড়ার একদম কাছেই, আমি কোনোদিনও যাওয়া হলো না, দেখা হলো না, কিন্তু আই ইউজ টু বি আ গ্রেট হিউজ ফ্যান। আদি আস্তে আস্তে বড় হচ্ছে, তো আদিকে কিভাবে বড় করছো, মানে আদিকে সময় দাও কি করে এত কিছু মাঝে? আদি আমার সঙ্গেই থাকে। ওই যে বলে না চা বাগানে পিঠে যেরকম ঝুড়ি নিয়ে আর বাচ্চা নিয়ে ওরা চা পাতা তোলে, আমি 2.5 বছর বয়স থেকে আদি আমার সঙ্গে ঘোরে। তোমার রান্নাঘর যখন চলতো, সুদীপার রান্নাঘর, আমি একদম নিয়ম করে, আমার পরিষ্কার মনে আছে ওটা দেখতাম, এবং আমার মাকে নিয়েও আমি ওটা দেখেছি। আজকে খুব মিস করি, মানে তোমার ওই রান্নাঘরটা খুব মিস করি। তো তুমি রান্নাঘরটা, মানে রান্নাঘর থেকে চলে এলে কেন? আমি তো নিজে নিজে আসিনি, আমার মনে হয় কোথাও ওদের মনে হয়েছে একটা বদল দরকার, একটা 17 বছরের একঘেয়েমি ছিল হয়তো, কিন্তু আমার সাথে আমারও না একটা কোথাও একঘেয়েমি এসেছিল। মানে আমার মনে হচ্ছিল আমি যেটা চাইছি কোথাও আটকে গেছি, স্ট্যাগন্যান্ট। এখন যখন আমি সুদীপার সংসার ইউটিউবে করি, আমি একটা রান্নাকে যেভাবে দেখাতে চাই, বা যেভাবে একটা এপিসোডে 2টো রান্না দেখানো, ওইটা না আমার ঠিক ভালো লাগছিল না। আর দ্বিতীয় হচ্ছে, একটা রান্না যদি দিল্লির হয়, আমি দিল্লি চলে যাব, আমি দিল্লি গিয়ে শিখবো, আর সবাইকে সেটা দেখাতে চাই, সেটা ওদের প্রোডাকশন ভ্যালুটাও সম্ভব হচ্ছিল না। অনেক রকম মতবিরোধ হচ্ছিল। এক জায়গায় অনেকদিন থাকলে হয় না, দেখবে একটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়ার ব্যাপার আছে। তবে হ্যাঁ, আমি বড্ড বেশি নিজের দোষটা আমি বলবো, আমি ওদেরটা বলতে পারবো না, ওরা বলতে পারবে, কিন্তু আমি না বড্ড এত জি বাংলা আমায় প্যাম্পার করেছে, আমি কোনোদিনও জানি না, মানে আমি গেলে শুটিং শুরু হয়, আমি গেলে শুটিং শেষ, আমি কোনোদিন অপেক্ষা করিনি। আমি কোনোদিনও আজ অব্দি আমার মনে আছে আমি বাড়িতেও বোধহয় অত যত্নে থাকিনি জি বাংলা যা যত্ন করতো। প্যাম্পারিং এর চূড়ান্ত, মানে এইখানে যা খেতে চাইবো তাই, আমার জন্য ফ্লুরিস থেকে ব্রেকফাস্ট আসতো, আমার মনে হয় না এখন আর কারুর জন্য আসে। ফ্লুরিস থেকে ব্রেকফাস্ট গরমা গরম, 5 স্টার হোটেল, ওখানে যেখানে শুটিং হয় আশেপাশে নোভোটেল ছিল, সুইস হোটেল ছিল আগে, তারপর নোভোটেল হলো, ওয়েস্টিন থেকে আমার লাঞ্চ আসতো। এবং আমার ঘরটা আমার মনে আছে ঠিক আমার মতো করেই সাজানো থাকতো। লাস্ট দিন যেদিন এসছি, আমি যেহেতু আমার ডাকনাম পিঙ্কি, ওরা পিঙ্ক গোলাপ দিয়ে ভরিয়ে দিয়েছিল ঘরটাকে। হ্যাঁ, আমার যাওয়াটা খুব ভালো হয়েছে, কিন্তু আর আমার তখন ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছে, আমার মনে হলো ছুটি, ওয়াও, জি বাংলা রান্নাঘর বন্ধ হয়ে গেছে, কি মজা, এখন টানা ছুটি। কিন্তু এই যে আমারও এটা টেকেন ফর গ্রান্ট, আমি না বুঝিনি যখন আমি চলে এসেছি। আমি তো অলওয়েজ, আমার ভাল লাগতো ওই প্যাক আপ, কখন প্যাক আপ হবে আর কখন বাড়ি আসবো। আমার বাবা একটা ছোটবেলায় শিখিয়েছিলেন যে তুমি এমন কোনো কাজ করবে না যাতে তোমায় পা টিপে টিপে বাড়িতে ঢুকতে হয়, মাথা উঁচু করে যাবে, মাথা উঁচু করে আসবে। তো আমি ওই রাত্রির 12টার সময় আসতে পারবো না, আমার একটা টাইম ছিল 6:30, ম্যাক্সিমাম 7টা, কোনোদিন খুব দেরি হলো 7:30, তারপর আমার শুটিং করতে খুব একটা দেখা যায়নি। ওইটা নিয়ে খুব প্রবলেম হতো।
ওদের একটা তো, ওদের এটা তো ব্যবসায়িক একটা তো একটা মানে একটা তো প্রফিট লস। আদি তখন ভীষণ ছোট, আদি ছোটতে আদিকেও কম প্যাম্পার করেছে জি বাংলা। ও মাই গড, জি বাংলার ও তো সবার কোলে কোলে ঘুরেছে সব সময়। ও ওখানে চলে যেত শুটিং এ, জি বাংলা ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিত, আদিকে নিয়ে যেত, আবার আমার সাথে প্যাকআপের সময় যাতে ফিরতে পারে। ভীষণ প্যাম্পার করেছে, খুব যত্ন করেছে, এত ভালোবাসা। আর সব থেকে বড় কথা, হোয়াট আই এম টুডে, আজকে যে তুমি বসে আমার মুখের সামনে একটা মাইক্রোফোন, ইট ইজ মানে অল বিকজ অফ দেম। জি বাংলা, জি বাংলাকে ছেড়ে আমি কোনোদিনও যাইনি। এমন নয় যে অন্য কোনো চ্যানেল থেকে কোনো অফার আসেনি কোনোদিন, কিন্তু আমার আই এম ভেরি লয়াল। এই যে অগ্নিদেবের সাথে আমার সম্পর্কটা, আই এম ভেরি লয়াল। I can fall in love, but I'll never walk away. আমি কোনোদিনও যাকে তোমার হাতটা ধরেছি মানে এটাই। এমন নয় যে অন্য কোনো রিপোর্টারকে দেখে আমার ভালো লাগবে না বা অ্যাপ্রিসিয়েট করবো না, খুব ভালো, এই দেখ ও কি ভালো, কিন্তু আমি তোমার হাতটা ধরেছি মানে তোমার সঙ্গে। এটা আমার জি বাংলার প্রতি খুব ছিল, যার জন্য আমি অন্য কোনো চ্যানেলের কথা ভাবতেই পারিনি কোনোদিন। আর সেটাও মনে হয় বিইং আ প্রফেশনাল সেটা বোকামি হয়েছে। বুকের বাঁদিকে তো একটু চিনচিন হয় যখন আমার বান্ধবীকে আমি দেখি। আমার মনে আছে আমার সঙ্গে কনিনিকার একটা পার্টিতে দেখা হলো, টোটাদার বিবাহবার্ষিকীর 25তম বিবাহবার্ষিকীর পার্টিতে। আমি বলে, এই তোর কি খারাপ লাগছে রে, বল না। আমার না না না, আমার খারাপ লাগবে কেন, খুবই ভালো, কর না তুই। কিন্তু মুখে তো বললাম, অতটা উদার হতে পারিনি। আমি জি বাংলা রান্নাঘর দেখি না। জি বাংলাকে সোশ্যাল মিডিয়া আমি আনফলো করে দিয়েছি, যাতে ওই ক্লিপিংস গুলো আমার সামনে না আসে। কারণ আমি না পারি না, আমার কিছু লিমিটেশন আছে। তো আমি চাই অ্যাট দ্য সেম টাইম কনিকে ভালোবাসি। কনি আমার অনেক দিনের বন্ধু, আমরা একসাথে ভূত দেখেছি, আমরা একসাথে ঘুরেছি, ঝগড়া করেছি। কনি আর আমার, হ্যাঁ, কনির সঙ্গে একটা ভূত থাকতো। হ্যাঁ, কনি ভূত দেখতে পারতো, আর ও না আমাকে বদমাইশি করতো। আমি এরকম করে ঘুমোচ্ছি, কোনি এরকম মাথা হাত দিয়ে ঘুমোচ্ছে, কারেন্ট চলে গেছে ইয়েতে, কালিম্পং এ মর্গান হাউস, বিখ্যাত ভূতের বাড়ি। কালিম্পং এ যে মর্গান হাউস যেটা যেতে, তো আমরা পাশাপাশি শুয়েছি, কারেন্ট চলে গেছে, একটা মোমবাতি সেটাও নিভু নিভু, আর বৃষ্টি হচ্ছে বাইরে। আমার মনে আছে আমি না বুঝতে পারছি না, তার আগেই আমায় কনি বলেছে এই ঘরে ভূত আছে। ও একটা ক্রিস্টাল ছিল, ওটা দিয়ে আমায় দেখিয়ে বলে এখানে আছে, এসে এরকম করে শুয়ে আছে। আমি না কনির দিকে তাকিয়ে চোখে ঘুমিয়ে পড়লো, আর কনির মুখের ওপর বাইরে থেকে স্ট্রিট লাইটটা এসে পড়েছে। আমি এরকম ভাবে বললো, বলছি আর যদি ভূতটা থাকে সে কোথায় আছে, সে কি বসার জায়গায় বসে না খাটে বসে আমার পাশে, আমি যে পা ছড়িয়ে শোবো, ওর গায়ে পা লাগবে না তো, এইসব ভাবছি। হঠাৎ করে এরকম করে বললো, তুই যা ভাবছিস তা নয়, ও ঘুমিয়ে পড়েছে সোফায়। ও গড, ভূত সোফায় ঘুমোচ্ছে, ও আমাকে ইচ্ছে করে বুলি করতো, বদমাইশ। তো আবার এরকমও হয়েছে, কনির নামে আমি নিন্দে করছি আর ঝগড়া করছি, অগ্নি, আমি অগ্নির অ্যাসিস্ট্যান্ট দীপঙ্কর আর সুপ্রতীক দা। ও কেন আমাকে এইরকম বলেছে, আমি ও থাকলে থাকবো না, কাজ করবো না, এই সেই হানা টানা এসব যখন বলে আমার বক্তব্য শেষ হলো, ধাম করে কনি দরজাটা খুলে বললো, আমাকে কি তাহলে আজ থেকে প্রয়োজন, না আমি চলে যাব ট্রেন ধরে বাড়ি। আমি না তারপর দেখি কনি গট 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 করে হেঁটে যাচ্ছে মলের দিকে, আমি ওর পেছনে পেছনে, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও বলবো না, তুই ভীষণ ভালো, প্লিজ এরকম করিস না, অগ্নি আমাকে প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেবে, প্লিজ এরকম করিস না। মানে তাহলে মনে আছে তো, আর কোনোদিনও করবি না কিন্তু। মানে ও না আমার ওপর ছড়ি ঘড়িয়েছে অনেকদিন, কিন্তু রান্নাঘরটা একটু খারাপ লাগে, পারবো না কারোর সাথে শেয়ার করতে। কারণ আমি তো সুদীপা, মানে যতই শাড়ির বিক্রি করি, যতই দুর্গাপুজো করি না কেন, আমাকে তো লোকে আইডেন্টিফাই করে রান্নাঘর দিয়ে। তো সেখানে সেটা নিজে রান্না করো বাড়িতে এভরিডে, প্রতিদিন? তুমি করো না, মানে তোমাকে কেউ অ্যাসিস্ট করে? আমার না কাটাকুটি বাটনা বাটা ওইগুলো ভাল লাগে না, আমাকে সব রেডি। আমি তো জি বাংলার প্রোডাক্ট, আমাকে তো সব রেডি করে দেওয়া হতো। আমার না কি অসহ্য লাগে, ও মাই গড, পেঁয়াজটা কাটতে হবে, তাহলে পেঁয়াজ ছাড়া রান্না করব, তাহলে নিরামিষই খেয়ে নি, মানে আমার ঠিক এরকম মনে হয়। তো সেই জন্য আমি বাড়িতে কি করি, আমার যিনি রান্না করেন বাড়িতে, উনি কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা সাদা তেল দিয়ে বাটি বেটে রেখে দিই ফ্রিজে। তাহলে ও যেদিন আসে না সেদিন তো টিপস, সুদীপাদি একটা টিপস বলে দিল। সুদীপার রান্নাঘরে 17 বছরের অভিজ্ঞতা সম্পন্ন রাঁধুনি
এটা হচ্ছে রসুন, আদা আর কাঁচা লঙ্কা, সাদা তেল দিয়ে আপনারা বেটে এয়ার টাইট কন্টেনারে যদি রেখে দেন তাহলে অনেকদিন থাকবে। আরেকটা টিপ হচ্ছে যে পেঁয়াজ আদা রসুন যেটা মাংস করার জন্য, চিকেন করার জন্য চটপট হয়ে যায়, পেঁয়াজ আদা রসুন বেটে ওই যে আইস কিউব গুলো হয় না, আইস কিউবের যেখানে হয় ওটা ওই ট্রেটার মধ্যে দিয়ে ফ্রিজে জমিয়ে রাখুন। যখন দরকার হবে রান্নায় তেল গরম করলেন বা যা করলেন, একটা কিউব খুলে বা দুটো কিউব অনুপাত অনুযায়ী যে কতটা চিকেন আছে বা কতটা ডিম আছে, মাছ আছে, দিয়ে দিন, দিয়ে আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে খুন্তিতে দিয়ে রেখে দিন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এর থেকে দারুণ টিপস, মানে এটা দুর্দান্ত ব্যাপার, এটা কিন্তু দর্শক এই যে এটা আমি এনজয় করি, বুঝতে পারছো তো। আমি আমাদের নিরামিষ মাংস রান্না হয় দুর্গাপুজোয়, আমাদের যে মায়ের অন্নভোগ হয়, মাখা পোলাও হয়, নানান রকমের রান্না হয়, ওগুলো আমি ভালোবাসি করতে। কিন্তু কাল থেকে যদি আমার দুর্গাপুজোয় এসে বলে, আমি ধর অসুস্থ বা কেউ, আমার হয়েছিল আমি যখন প্রেগনেন্ট ছিলাম, বলে শুভ অশৌচে মায়ের ভোগ রান্না করতে নেই, তো আমি বিভৎস আপসেট হয়ে গেছিলাম। এবং যাকে পুরো মানে বামুন ঠাকুর এসে রান্না করছিলেন, আমি গিয়ে দেখলাম যে তার রান্না করার পদ্ধতিটা ভুল এবং ভীষণ আনহাইজিনিক ওয়েতে উনি রান্না করছেন। আমি বললাম না, আমার মা এই রান্না খাবেন না বলেই আমাকে এটা দেখতে পাঠিয়েছেন। কান্নাকাটি শুরু হয়ে গেল। পুরীর মন্দির থেকে একজন দৈতাপতি তিনি বিধান দিলেন যে না, শুভ অশৌচে, এই যে যেসব শুভ অশৌচে মেয়েরা রান্না করবে না বা এই যে প্রেগনেন্সির সময় পুজোর কাজ করতে পারবে না, এইগুলো কেন হয়েছিল? স্ত্রী আচার, এগুলো আমাদের শাস্ত্রে বিধান নেই, এগুলো সব স্ত্রী আচার, মেয়েরা মেয়েদের রক্ষা করতে বানিয়েছে। কেন তখনকার দিনে পরিবার বড় হতো, বড় বড় হাঁড়ি, বড় বড় কুটনো কাটা, বাটনা বাটা, তার থেকে যাতে মেয়েটাকে ছুটি পায়, মেয়েরা মেয়েদের জন্য এটা বানিয়েছে, যার জন্য এগুলোকে বলা হয় স্ত্রী আচার। এটা শাস্ত্রে কোন, তোমার যদি মনে হয় তোমার অন্তরাত্মা শান্তি পাবে রান্না করে, তাহলে তুমি সেটাই করো। তো সে আমি ভোগ রান্না করেছিলাম। এবার তুমি বলো, ওই জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। তো সেরকমই জি বাংলার রান্নাঘর আমি মন থেকে কাউকে দিতে পারবো না। আই এম জেলাস। একটু পুজোর কথায় আসি, যে পুজোর শপিং কি শেষ হয়ে গেছে? আমি তো শপিং করি না, আমার সবাই দেয়। আমি শপিং করি হচ্ছে অন্যদের জন্য, মানে আকাশের আদির জামা, অগ্নিদেব আমার ডিজাইন করা জামা কাপড় পরে না, পছন্দই করে না, বলে তোমার কোনো সেন্স অফ স্টাইলিংই নেই। তো ঠিক আছে, যারা দুজন আমার উপর ভরসা করে তাদেরই বানাই। আকাশ আর আদির প্রত্যেক দিনের জামা কাপড় আমার বানানো, আর ওইটা বানাই, ওদের জন্য জামার কাপড় কেনা, ই করা, তারপর যদি কেউ গার্লফ্রেন্ড থাকে তার জন্য কেনা, তারপর আমাদের যারা এক্সটেন্ডেড ফ্যামিলি মানে স্টাফ, তাদের ওয়াইফ বা পুজোয় যারা আসে, সবকিছু আমি কেনাকাটা করি। কিন্তু আমার নিজের জামা গয়না আমি কোনোদিনও কিনিনি, ওটা অগ্নিদেবের অ্যাপ্রুভাল ছাড়া আমি পড়তে পারবো না। ও যদি দেখে আমাকে বলে, আমার মনে আছে এরকম করেছিল একবার, দেখ তুমি গয়নার দোকান হয়ে বেরিয়েছো কেন? আমি না খুব গয়না পড়তে ভালোবাসি, তো তো অনেকগুলো একসাথে পরে ফেলেছিলাম, চোকার, 3 লহরি হার, তার উপর একটা লম্বা মক চেন। আমার ননদ আমায় খুব সাজিয়েছে, বলছে যা আগে দে, আমি না অগ্নিকে দেখিয়ে আসি। বললাম গয়নার দোকান হয়ে বেরিয়েছো কেন? ভালগার কি যেন বলেছিল, ভালগার ডিসপ্লে অফ ওয়েলথ। খুব কুৎসিত লাগে যে তোমার কত টাকা আছে তুমি লোককে দেখাচ্ছ, এটার মধ্যে কোনো শিল্প রুচি, কোন রকম সেন্স অফ এস্থেটিক্স নেই। তুমি দেখাচ্ছ, তোমার একটা লহরি হার পরলেও তোমার সুন্দরী লাগতো, বা যে গয়নাটা পরছো একটা গয়না পরো, যে কোনো, ওই অতগুলো গয়না পরলে গয়নাটারও কোনো সৌন্দর্য, তার সম্মান, তার প্রতি জাস্টিস হয় না, শাড়িটা যেটা পরেছো সেটার প্রতিও হয় না, আর তোমার তো ব্যক্তিত্ব আর কিছু রইলই না। আমি না, মানে আমাকে তো এরকম টুইয়ে দেয়, মানে আমি যত গর্ব করে আমি রাজরানীর মতো এসেছি। তোমাকে তো মানে ভীষণ সুন্দর লাগে, মানে আমরা যখন তোমাকে সেজে দেখি, রিয়েলি একদম সত্যি কথা বলছি, মানে তোমার ওই সাজ, তুমি যখন মাকে বরণ করো, তোমার ওই সাজ মানে অদ্ভুত একটা সুন্দর লাগে, দারুণ লাগে। উত্তর কলকাতায় বেনেপাড়ায় মানুষ হয়েছে, আমি গয়না ছাড়া আর ওই সাদা সিধে কপালে সিঁদুর টিপ, এটা তো দেখে। পুজোর 4 দিন কি তুমি কি কি পরো? মানে শাড়ি তো অবশ্যই, কিন্তু ওই ধরনের লাল লাল সাদা শাড়ি বেশিরভাগ পরো? না, লাল সাদা সবসময় পরি না, বিভিন্ন রং পরি। এবছর যেমন আমায় নীলে পেয়েছে, নীলও পরবো। কিন্তু আমাদের পুজোর কাজ করাকালীন, মানে পুজোয় আমাদের নীল
কালো, এই দুটো সুতো আমরা পরি না। পাড় ছাড়া শাড়ি আমি পরি না, পাড় থাকতে হবে। পাড় ছাড়া শাড়ি আমি পুজোয় পরি না। ওই সব আমার এদেশি হাব ভাব, এরা সব বাঙাল, আমার শ্বশুর বাড়ি বাঙাল, আমার মামার বাড়ি বাঙাল, কিন্তু আমি একদম আদ্যপান্ত ঘটি, মনে প্রাণে ঘটি। আর আলু পোস্ত বিউলির ডাল, আলু পোস্ত তো আমার এভরিডে। আজকে আমি রুটি দিয়ে আলু পোস্ত খাই, সকালে লুচি দিয়ে আলু পোস্ত খাই। আমার কিছু না হলে, মানে যেদিনকে কিচ্ছু নেই, একটু আলু পোস্ত করে দাও। এবার বলো পুজোতে অগ্নিদেবরে কি দিবে তোমার? এখনো তো কিছু দেয়নি। পুজোতে জেনারেলি আমায় কিছু দেয় না। আমার যে বছর আমার প্রেগনেন্ট ছিলাম, স্বাদ হয়েছিল পঞ্চমীতে, সেবার একটা সীতাহার দিয়েছিল। দেয় হচ্ছে ধানতেরাসের সময়টা। ওর ওই ব্যাপারটা নেই যে পুজোতে, হ্যাঁ ও তো দেওয়া উচিত আমাকে একটা শাড়ি। তোমার এত শাড়ি, তার মধ্যে তুমি বলছো যে এটা তো খুব স্বাভাবিক একটা। না, তুমি বললে আমার মনে হলো দেওয়া উচিত। স্বামী দেয় তো। এবার তোমাকে একটা কথা বলি যে পুজোর 4 দিনে আমি প্রচন্ড ব্যস্ততা থাকে, তো ঠাকুর দেখতে যাওয়ার ব্যাপারটা কি হয়? একদমই হয় না। আমি অনেক বছর, 15-16 বছর, এক বছর ঠাকুর যখন আমাদের পুজো হয়নি বিয়ের পর একটা বছরই, সে বছর অগ্নিকে বলেছিলাম, অগ্নিরও তখন নতুন নতুন প্রেম, না বলতে পারেনি, আসল রূপটা দেখায়নি। তখন আমি ভাবছি বাবা কি রোমান্টিক, যা বলি তাতে। আমি বলেছিলাম আমার অ্যাকচুয়ালি মনে ইচ্ছে ছিল রোজা দেখে যে মানালিতে হানিমুন হবে, এটা ছোটবেলার স্বাদ। আবার ইয়াশ চোপড়া দেখে মনে হয়েছে সুইজারল্যান্ড হলে মন্দ হয় না। তো যখন অগ্নি জিজ্ঞাসা হচ্ছিল কোথায় হানিমুনে যেতে চাও, আমি ভাবলাম সুইজারল্যান্ড বললে ভাববে হ্যাংলা, মানালি। তারপর ও জানতো অ্যাকচুয়ালি আমি ইয়াশ চোপড়ার ওই ফ্যান, বা চাঁদনি টান্নি দেখে বড় হয়েছি, আমি একটু ওরকমই ফিল্মি। তো আমার মনে আছে আমার মানালির টিকিট কেটে বললো আমরা মানালিও যাব, আর আমরা সুইজারল্যান্ড যাচ্ছি। হ্যাঁ, ইয়ে তো এইরকম লোক, তাকে বলেছি পুজো ঠাকুর দেখা তো আমার চিরকালের একটা অভ্যেস, আমি যেতেই হবে। আমি তো নিজেকে খুবই দেখাতে হবে যে আমি উত্তর কলকাতা বলে ভেবো না আমি ভিড়ভাট্টায় যাই। আমি সল্ট লেকের ঠাকুর দেখি, ম্যাডাক স্কোয়ারের ঠাকুর দেখি, আর সল্ট লেকে নিয়ে গেছে ম্যাডাক স্কোয়ারের ঠাকুর দেখতে। তারপর বললো চলো সল্ট লেক যে, সল্ট লেক আমার মনে আছে এফডির সামনের লাইন দেখে আমার বলেছিল আই ক্যান ওয়েট, তুমি যাও দেখে আসো। বলছি আমি একা একা ঠাকুর দেখতে যাব? বললো না, এটা আমি যেতে পারবো না। বিই ইস্ট, এখন আমার মনে আছে বিই ইস্ট, খুব সুন্দর, সে বছর প্রদীপ দিয়ে একটা প্যান্ডেল হয়েছিল। ওটা দেখলো, দেখে বললো আমি না আর পাচ্ছি না মিথ্যে কথা বলতে, আমি না ঠাকুর দেখি না, আমার পক্ষে সম্ভব না প্যান্ডেল হপিং করা, বাড়ি যাই। সেই বছরের পরের বছরই থেকে আমাদের দুর্গাপুজো শুরু হলো। ও আচ্ছা, তোমার পুজো ভাল লাগে ভাই, বাড়িতে পুজো করো, কিন্তু আমাকে কেনো না। ও তো এমনি একটু প্রাইভেট পার্সন, ওর একদমই ভাল লাগে না ভিড় ভাট্টা। আর যবে থেকে মা বাড়িতে ঢুকে গেলাম তো বাড়ি থেকে বেরোই না। ওই যেদিন ভাসানে যাই সেদিন অন্যদের ঠাকুরগুলো দেখতে পাই। মানে কিভাবে পৌঁছলে তুমি অগ্নিদের কাছে? ও আমার তখন খুব খারাপ টাইম যাচ্ছিল, আমার মা তখন প্রায় কোমা থেকে বেরিয়েছে বোধহয়। তো অগ্নিদেবের দিদি ছোটদির যে হাজবেন্ড, মানে জামাইবাবু আমাদের বিপিনদা, আমায় খুব ভালোবাসতেন। ওর দিদিরা অ্যাকচুয়ালি আমায় আগে ভালোবাসতো। তো ওরা অনেকবার অগ্নির জীবন আমায় প্লান্ট করার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। অগ্নি আমার একদম পছন্দই করতো না, মানে যতবারই যেতাম ওই জামাইবাবুর গুপ্তচর ভেবে আমাকে এরম করে তাড়িয়ে দিত। না না না, অভিনয় কিছু পারে না, ওকে নে না রে, একটা চান্স দে না রে, ও করবে অ্যাঙ্কারি, ও কিছু পারে না, না না কথাই বলতে পারে না, বাট কোনো কনফিডেন্স নেই, খুব বাজে অভিনয় করে, এইসব বলে। তারপর আমায় বললো যে অগ্নির না অ্যাসিস্ট্যান্ট দরকার, তুই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ঢুকে তো পড়, তারপর দেখবি একদিন অ্যাক্টিংও করতে পারছিস। আমি গেলাম, ঠিক এরকম করে তাড়িয়ে দিল, আমার দিকে তাকালোও না। বললো অগ্নিদা ও কথা বলতে বিপিনদা পাঠিয়েছে সুদীপাকে, মনিটর দেখছে না ভাবে, সামনে একটা সিন শুট করছে, মনিটর দেখছে, কোথায়। আমি বললাম না, আমাকে আর পাঠিও না, আমাকে খুব অপমান করে, আমাকে পাত্তা দেয় না। বলছে তুই তো একটু গুড মর্নিং গুড ইভিনিং বলতে পারিস, বা পার্টিতে দেখা হলে মানে তখন অগ্নিদার সঙ্গে তোমার একটা হোক। তো আমি ওরকম ভাবে যখন বলতাম অগ্নিদা হ্যাপি, তুমিও তো খুব সুন্দরী ছিলে, মানে এখনো তুমি সুন্দরী, বাট সেই সময় তো তোমার ছবি আমরা দেখেছি। ভালো লেগেছে তোমার? খুব সুন্দর ছিলে তুমি, ঠিক টিয়া পাখির মতো দেখতে লাগতো। অগ্নির সঙ্গে পুরোনো দিনের ছবিগুলো, অগ্নি বলে বেশি কথা বলবে না, ফেসবুকে দিয়ে দেবো, লাল লিপস্টিক সবুজ চুড়ি পরে।
দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু মানে ওভারঅল তোমাকে খুব মিষ্টি দেখেছিল। সেটা তো আমি ছিলাম। আর এখন তো তোমার পুরো একটা গিন্নি, একটা সংসারের কর্ত্রী, মানে ইনফ্যাক্ট মা দুর্গাকে, ওই তো বারবার বলছি, ওই ছবিটা আমার মাথায় ঘুরে বেড়ায়। মানে মা দুর্গাকে তুমি যখন বরণ করো, ওই অসাধারণ, আমি তোমার বাঙালিয়ানা নিয়ে কথা বলছিলাম না একটু আগে, ওই যে বাঙালিয়ানার রূপটা, ওটা আমার মনে আছে। ওটা না বানানো যায় ধার্মিক, মানে তুমি ধর্মটা, আমি ধার্মিক কিন্তু আমি ধর্মীয় উন্মাদনায় বিশ্বাসী নই। ধর্মটা আমার কাছে, ধর্মীয় চিন্তাটা, স্পিরিচুয়ালিটি আমার কাছে খুব পার্সোনাল। মানে যখন যেখানে খুব হই হল্লা হচ্ছে, আমি ওখানে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে যখন খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি কানেক্ট করতে পারি না। মানে আমার তো ওনার সঙ্গে কথা বলছি, আমি সেটা বলতে পারি না। তো আমার ওই ধর্মীয় উন্মাদনাটার আমার মনে হয় একটু শান্ত হওয়ার প্রয়োজন আছে। মানে আমি আমার মতো করে আমার ঈশ্বরকে চাই। আর মা যখন আসেন, আমি কথা যে বলি না, তার কারণ মূলত এইটাই। ওই সপ্তমী অষ্টমী নবমী থেকে কথা বলি, সপ্তমী অষ্টমীটা একদমই কথা বলি না, কেননা আমার ভালো লাগে না। আমি ওনার সঙ্গে একটা স্পিরিচুয়াল জার্নিতে থাকি। আমার সামনে দাঁড়িয়ে থাকেন না, আমি এরকম চোখ বন্ধ করে জাস্ট একটা নিঃশ্বাস নিলাম, এই যে আমি এখানে ফিল করতে পারছি সামনে, আমি মাকে দেখতে পাই চাইলে, আই ক্যান ফিল হার প্রেজেন্স। যখন ট্রোলিং হয় মাঝে মাঝে না, চোখ বন্ধ করে দেখতে পাই না, তখন খুব কষ্ট হয়। তখনই পরিবারকে দরকার পড়ে, তখন আমার পরিবার এরকম করে আমাকে আগলে রাখে। দ্যাট ইজ হোয়াট আই নিড, বা সবারই দরকার আমার মনে হয়, মহিলাদের সকলেরই। ওই যে বলে না, একজন সাকসেসফুল ছেলের পেছনে একজন মহিলার অনেক স্যাক্রিফাইস থাকে। আমি যেটুকু হোয়াট আই এম টুডে, সে সাকসেসফুল কি সাকসেসফুল না সেটা তো লোকে বলবে, কিন্তু যেটুকু আই এম আজকে আমার ফ্যামিলির জন্য, সেটা শুধু আমার স্বামী বা বড় ছেলে বা আমার 2 সন্তান ছেলে তারা নয়, আমার দাদা বৌদি, আমার মা বাবা, আমাদের গোটা পরিবার, প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে। নিজের কোন গুণটা সব থেকে বেশি মনে হয় যে আজকে এই জায়গায় নিয়ে এসেছে? আজকে এই জায়গায় তো খুব খারাপ জায়গায় নিয়ে এসছে গো। আজকে তো খুব দুঃখে আছি না, জোকস অ্যাপার্ট। আমি ভালোবেসে কাজ করি, যেটাই করি আমি খুব ভালোবেসে করি। তুমি এই যে এখন আমি তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি, এই মুহূর্তে আমার মাথায় কিন্তু খালি, এখন শুধু তুমি আছো আর আমি আছি। আমি এই মুহূর্তে ভাবছি না কিন্তু যে আমার এরপরে একটা লাইভ ছিল, ফেসবুক লাইভ করে নিলে ভালো হতো, আচ্ছা এবার র্যাপ আপ করবো, আচ্ছা এবার আমার ছেলে কি করছে, আচ্ছা অগ্নিদেবের খাবারটা হচ্ছে। নো, আমি যখন যে কাজটা করি তখন সেটার মধ্যেই থাকি, তখন অন্য কিছু আমি ভীষণ অন অফ করতে পারি। ওইটাই বোধহয় কাজে দিয়েছে। আর কোন গুণটা যেটা একদম নিজেরকে ভালো লাগে না, যে এটা না হলেই ভালো হতো? অধৈর্য। আমি ভীষণ অধৈর্য। আমার এক্ষুনি ওই ডু ইট নাও টাইপের, এক্ষুনি করতে হবে, এক্ষুনি এটা হলো না আমাকে এখন, ওটাই আমি লার্নিং। যে কেউ আমাকে, ধরো তুমি আমাকে দুঃখ দিলে বা অপমান করলে, স্পেশালি অপমান করলে, এই একটা লম্বা শ্বাস নিয়ে সেটাকে ধরে রাখা, একটু ভেবে কথা মানে একটু পরে বলে সাইলেন্স স্পিক মোর দেন ওয়ার্ডস। আমি যদি, তুমি একটা প্রশ্ন করলে, যে কোনো বড় রাজনীতিবিদ বা প্রিন্সেস ডায়ানা দেখবে, যারা সফল, যাদের আমরা ফলো করি, প্রত্যেকে কিন্তু উত্তরটা কি দেবে আমি জানি, আমি রেডি উত্তর দেওয়ার জন্য, কিন্তু আমি একটা সাইলেন্স দেবো তোমার আর আমার কথার মাঝখানে, যে সাইলেন্সটা কথা বলবে। তুমি আর অভিনয়ের দিকে এলে না? আমি সত্যিই খুব বাজে অভিনেতা। হ্যাঁ, আমার খুব একটা ভাল লাগে না অভিনয়। কেন? যেটা জি বাংলা তার জন্য দায়ী। ওই যে আমি কোনোদিনও অপেক্ষা করিনি কারোর জন্য। আমি না, সিনেমায় অভিনয় করতে গেলে তোমার অপেক্ষা করতে হবে, লাইট তৈরি হবে 1 ঘন্টা, তোমার হয়তো ফ্লোরে ডেকে বলেছে আগের দিন, তুমি জানো তোমার 1টায় ফ্লোরে লাগবে, কিন্তু তুমি 1টার সময় রেডি হয়ে গিয়ে দেখলে লাইট হচ্ছে না কোনো কারণে, সিনেমাটোগ্রাফার রাজি নয়, বা কস্টিউম ঠিক মতো রেডি হয়নি, অতগুলো ডিপার্টমেন্টের সম্মেলনে হয় না, তো ওয়েট করতে হয়। আর আমি ওয়েট করতে পারি না। আমার মনে হয় যে কাজ করব, বাড়ি যাব, আমার আর কোনো জীবনই নেই বাড়ি ছাড়া। মাই হোম ইজ মাই হার্ট। আমার মনে হয় আমি সময় নষ্ট করছি, এই সময়টা আমার ছেলের সঙ্গে থাকলে কাজে, এই সময়টা আমি কিছুতেই যা হয়ে যাক, আমি 8:30টার পর বাড়ি ঢুকতে পারবো না।
আজকে আর বেশি সময় নেব না সুদীপাদি, সামনে দুর্গাপুজো, তোমার প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা, আর আমি জানি থ্যাংক ইউ সো মাচ তোমাকে যে একদমই তাই, মানে তোমার সাথে আড্ডা দেওয়ার একদম একদম কাটি বাঙালি, এবং তোমার মধ্যে বললাম না একটা অদ্ভুত বাঙালিয়ানা আছে। আমি যখনই বাঙালি কথা মনে পড়ি তোমার ওই বরণ করার ছবিটা আমার চোখের সামনে বেশি ওটা রিয়েলি তুমি এরকমই থেকো, হ্যাঁ পাল্টে যেও না। একেবারেই চেষ্টা করবো। কেউ বলেছে তোমার হাসিটা খুব সুন্দর, নিশ্চয়ই বলেছে, বলেছে না? তুমি বললে, এবার তুমি বললে, কেউ বলেছে, বলেছে? আচ্ছা বলেছে, ও জানে, খুব ভালো করে জানে। তো প্লিজ তোমার হাসিটা না খুব সংক্রামক, এরমই থাকো। অল মাই গুড উইশেস টু ইউ এন্ড ইওর টিম। আপনাদেরও পুজো ভীষণ ভালো কাটুক, সকলকে শারদ শুভেচ্ছা। থ্যাংক ইউ সুদীপাদি, এই সময় ম্যানেজ করে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অনেকগুলো কাজ, তোমার অনেক ব্যস্ততার মধ্যে তুমি আমাকে যে সময় দিলে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দর্শক বন্ধুরা চায় যে আবার তুমি খুব তাড়াতাড়ি রান্নার একটা বিরাট কিছুর মধ্যে ফিরে আসো, রিয়েলি। মানে বলে রাখি যে সুদীপাদির যে নতুন সুদীপার সংসার, সেটাও কিন্তু ভীষণ একটা সুন্দর চ্যানেল। তো অবশ্যই যারা সুদীপাদিকে মিস করেন ইউটিউবে, হ্যাঁ সুদীপাদিকে যারা মিস করেন তারা কিন্তু সেখানে অবশ্যই দেখতে পারবেন। তা সুদীপাদি তো বিভিন্ন সময় বিভিন্ন লাইভে আসেন, ধরাদানে। সুদীপাদি ভীষণ মিষ্টি একটা মানুষ, এত মিষ্টি করে কথা বলে না, মানে আমার মনে হয় আমার খুব, মানে বললাম তুমি খুব প্যাম্পার, প্রথমে তোমায় বলেছিলাম যে তুমি খুব প্যাম্পার, কি জানি আমার তোমার মনে হলো, তোমার সাথে কথা বলি আমার মনে হলো। কিন্তু জানো তো প্রথম যখন তোমার সাথে মানে আমি কথা বলতে গেছি, ভয় ভয় লাগছিল যে বাবা উনি যদি খুব আমাকে রেগে আনসার করেন বা কিছু করেন, কিন্তু তোমার সাথে যখন আমি কথা বললাম আমি তখন দেখলাম না তুমি পুরো অন্য মানুষ। জানো কেন গো, তোমার সম্পর্কে এরকম এটা বানিয়ে রেখেছে লোকে, বা আমি হয়তো বানিয়ে রেখেছি, আমি অনেকটা মদত দিই ভাবনাটা। তার কারণ হচ্ছে আমার ভাল লাগে না, আই এম আ ভেরি প্রাইভেট পার্সন, আর আই লিভ ইন আ ভেরি স্মল সার্কেল। আমি সার্কেলটাকে বড় করতেই চাই না, আমার ভাল লাগে না, শান্তি থাকে না, শান্তি থাকে। আর আমি ভীষণ, আমার বাড়িতে অনেকে বলে যে এত ছোট ফ্ল্যাটে, তো আমার 2 কামরার ফ্ল্যাট, তো ওখানে থাকিস কি করে? আমি কাউকে বোঝাতে পারি না, আমার যদি একটা 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও থাকে, আমি তো থাকবো সেই খাটের একটা কোণেই, আমি তো সারা বাড়িতে ঘুরবো না। আমরা থাকি অ্যাকচুয়ালি ওই 10 মানে আমার যে অংশটা, বা একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে, বাকি অংশটায় থাকে হচ্ছে আমার অহংকার, সেটা আমার দরকার নেই। ঠিক কথা, একদম ঠিক কথা। খুব ভালো থেকো সুদীপাদি, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদের আশা করি অনেক কিছু কথা সুদীপাদি বলেছে, সুদীপাদি অনেক টিপস দিয়েছে, এবং জীবনে যারা অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আজকে বেঁচে আছেন, সেই প্রত্যেকটা চ্যালেঞ্জের মোকাবিলার উত্তর কিন্তু সুদীপাদি দিয়ে দিয়েছে। তো সকলে ভীষণ ভালো থাকুন, আমাদের এই পুজোর আড্ডা দেখে নিজেদের মন ভালো করুন, প্রচুর প্যান্ডেলে ঘুরুন, প্রচুর খাওয়া দাওয়া করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই বাই, ভালো থেকো।